নমস্কার, শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের সকল সদস্য এবং সদস্যবৃন্দদের জানাই আমাদের এই আলোচনা সভায় সুস্বাগতম। আজ আমরা রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের অন্যতম সদস্য এবং সদস্যগণ অর্থাৎ আমি পায়েল দাস, আমার সাথে রয়েছে অনুরিমা ব্যানার্জি, প্রকাশ চক্রবর্তী এবং আশিস কর। আমরা আয়োজন করতে চলেছি আজকের এই বৃহস্পতিবারের আলোচনা সভার, যেখানে আমরা আজকের এর বিশেষ অতিথি এবং আলোচনার আলোচক হিসেবে পেয়েছি প্রফেসর ডক্টর সন্তোষ কুমার পাল মহাশয়কে জানাই আমাদের এই মঞ্চে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রে সুস্বাগতম। ধন্যবাদ। আমি মহাশয়ের একটি ছোট্ট পরিচয় আপনাদের সামনে তুলে ধরে আজকের আলোচনাটি শুরু করার জন্য অনুরোধ করব। প্রফেসর ডক্টর সন্তোষ কুমার পাল প্রয়াত অধ্যাপক মৃণাল কান্তি ভদ্রের তত্ত্বাবধানে বর্ধমান বিশ্ববিদ্যালয় ফেনোমেনোলজির উপর তার পিএইচডি গবেষণার কাজ সফলভাবে শেষ করেন। তারপর অধ্যাপক ডক্টর সন্তোষ কুমার পাল পোস্ট গ্রাজুয়েট স্তরের শিক্ষক ও গবেষণা তত্ত্বাবধায়ক হিসাবে তার কর্মজীবন শুরু করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়তে। তারপর 2000 সালে ডক্টর পাল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন এবং তিনি সেখানে 2010 সাল থেকে দর্শনের অধ্যাপক হিসেবে কাজ করেছেন। বর্তমানে ডক্টর পাল প্রফেসর ইনচার্জ ডিপার্টমেন্ট অফ উইমেন স্টাডিজ প্রভৃতি পদ সামলাচ্ছেন। তার আগ্রহের ক্ষেত্রগুলি হল মহাদেশীয় দর্শন, অস্তিত্ববাদ, ফলিত দর্শন, প্রযুক্তি অধিবিদ্যা অথবা অ্যান্থোলজি, ফলিত জ্ঞান তত্ত্ব, ফলিত যুক্তিবিদ্যা, সোশিও পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক এথিক্স, সোশিও পলিটিক্যাল ফিলোসফি প্রভৃতি। তার 3টি বই প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা তার 3টি বইগুলি হল নীতিশাস্ত্র প্রথম খণ্ড, ফলিত নীতিশাস্ত্র দ্বিতীয় খণ্ড, সমকালীন পরিবেশ নীতিশাস্ত্রের রূপরেখা প্রভৃতি। এছাড়াও প্রকাশ পেয়েছে তার বিভিন্ন রিসার্চ প্রজেক্ট, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল জার্নাল প্রভৃতি। মহাশয়কে জানাই রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রে পুনরায় সুস্বাগতম এবং অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের মঞ্চে উপস্থিত হওয়ার জন্য। আমি মহাশয়কে অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানটি শুরু করার জন্য। ধন্যবাদ। প্রথমেই আমি রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের যারা অফিস বিয়ারার আছেন এবং যারা সদস্য রয়েছেন তাদেরকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই এরকম একটা প্ল্যাটফর্মে আমাকে কিছু বলতে সুযোগ করে দেওয়ার জন্য। আমি বেসিক্যালি পলিটিক্যাল সায়েন্সের লোক নই, আমি দর্শন আমার বিষয়, কিন্তু আমি যে দর্শনের চর্চা করি সেটা অনেকটাই অ্যাপ্লাইড ফিলসফি মতো, অ্যাপ্লাইড ফিলসফি এবং একই সঙ্গে সোশ্যাল পলিটিক্যাল ফিলসফিও আমার চর্চার বিষয়। সেই সূত্র ধরে আমি পলিটিক্যাল সায়েন্সের পলিটিক্যাল থিওরির অংশটা আমি মাঝের মধ্যেই দেখি এবং একটু আধটু চর্চাও করি। সেই দিক থেকে আমাকে যখন আপনারা বললেন তখন আমি রাজি হলাম যে কোনো একটা বিষয়ের উপর বলার জন্য। প্রাথমিকভাবে আমি আজকে যে বিষয়টা বলবো সেটা আপনাদের খুবই পরিচিত বিষয় এবং খুবই চর্চিত বিষয়, সেটা হচ্ছে নারীবাদ। নারীবাদ নিয়ে আমাদের বিভিন্ন ধরনের ভাবনা চিন্তা, ভ্রান্তি বিভ্রান্তি অনেক কিছু রয়েছে। আমি মূলত যে জায়গাটা গুরুত্ব দেব সেটা হচ্ছে যে এতৎ সম্পর্কে আমাদের যে বিভিন্ন ভুল ধারণাগুলো রয়েছে সেইটাকে যথাসম্ভব আমার মানে ক্ষমতা মতো যথাসম্ভব সেটাকে আমি পরিষ্কার করার চেষ্টা করব। তা সেই দিক থেকে আমি একটু পাওয়ার পয়েন্টের আশ্রয় নিচ্ছি, তাহলে বিষয়গুলো একই সঙ্গে বলা এবং শোনা দুটো দেখা দুটো মিলে হয়তো অনেকটা বিষয় আমি বলতে পারবো। তা এখানে যে বিষয়গুলো আসবে সেগুলো আমরা হ্যালো হ্যাঁ স্যার করছি। হ্যাঁ স্যার, হয়েছে? এবার হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আমি এই আলোচনাটার নাম দিয়েছি নারীবাদের তাত্ত্বিক পরিকাঠামো। আমরা যে এর যে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, সেই ফ্রেমওয়ার্কটা বোঝার আমি চেষ্টা করব এবং কিভাবে আমরা নারীবাদকে বুঝি
এবং তার কনসেপ্টস, ক্যাটেগরিজ এবং অ্যাজ এ আমব্রেলা থিওরি, এর তো একটা থিওরিটিক্যাল স্ট্রাকচার আছে, এখানে অনেকগুলো কনসেপ্টস আছে। এখন অনেকগুলো কনসেপ্ট যখন একটা সেন্ট্রাল কনসেপ্ট দিয়ে আমরা সূত্রবদ্ধ করি তখন একটা থিওরির জন্ম হয়। তো সেই অর্থে ফেমিনিজম একটা থিওরি, তার অনেকগুলো দিক আছে, অনেকগুলো কনসেপ্ট, ক্যাটেগরিজ আছে, সেইগুলোকে আমরা বিচার আচার করে ফেমিনিজমের যে বক্তব্যটা কিভাবে আমরা বুঝবো সেই জায়গাটায় আমার আজকে এমফ্যাসিস। এখন এই প্রথমেই যে কথাটা বলে নেওয়া ভালো সেটা হচ্ছে যে আমরা একাডেমিয়াতে এখন ওমেন স্টাডিজ, জেন্ডার স্টাডিজ, এইসব বিষয়গুলো আলোচনার মধ্যে আসে। এখন প্রশ্ন হবে যে এগুলো তো নারী আন্দোলনের বিষয়, সেগুলো সব সময় একাডেমিয়াতে আসবে কেন? তো সেইখানে আমি দুটো কথা বলে নেব। প্রথমেই আমাদের ভারতবর্ষে ওমেন স্টাডিজ বা জেন্ডার স্টাডিজ এই নামে ইউজিসি স্বীকৃত কিছু পাঠ্যক্রম আছে, এবং সেই পাঠ্যক্রমের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে এখন 3টি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ডিগ্রি পড়ানো হয়। সেটা হচ্ছে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। তো ওমেন স্টাডিজে আমরা কি করি? ওমেন স্টাডিজে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের যে নলেজ, ডোমেন অফ নলেজ, সেই ডোমেন অফ নলেজের মধ্যেও প্যাট্রিয়ার্কি, অ্যান্ড্রোসেন্ট্রিসিটি, যেটাকে আমরা বলবো পুরুষতন্ত্র বা পুরুষ ভিক্ষা, তার সেটা সর্বত্র বিভিন্ন রকমভাবে রয়েছে। সেখানে শুধু বাইরে আন্দোলন করলেই যে আমরা সবসময় সাকসেসফুল হব তা নয়। যেখানে নারীর সমতার যে প্রশ্ন, নারী পুরুষের সমতার যে প্রশ্ন, সেই প্রশ্নে পৌঁছতে গেলে, সেই উদ্দেশ্য সফল করতে গেলে আমাদের চিন্তা ভাবনার জায়গাটাকেও পরিষ্কার করতে হবে। এবং সেইখান থেকেই যে প্রশ্নগুলো আসছে যে প্যাট্রিয়ার্কি, যেটাকে আমরা পুরুষতন্ত্র বলছি, সেটাকে আমরা কিভাবে তার থেকে বেরিয়ে আসতে পারি। প্যাট্রিয়ার্কি একটা বহু বহু পুরনো একটা চিন্তা ভাবনার ধরন, এবং এই চিন্তা ভাবনার যে ধরন যুগ যুগান্তর ধরে চলে আসছে, এবং আমাদের সাবকনসিয়াস এবং আনকনসিয়াস স্তরে এটা এমনভাবে জড়িত রয়েছে যে থেকে বেরিয়ে আসা খুব কঠিন। তাই যারা নারীবাদী আন্দোলন করছেন এবং নারীবাদী তাত্ত্বিক, তারা দাবি তুললেন যে এই বিষয়গুলো একাডেমিয়াতেও আনা দরকার, এইসব প্রশ্নগুলো একাডেমিয়াতেও আনা দরকার। সেখানে এগুলো সম্পর্কে চর্চা হবে, নতুন বিভিন্ন ক্ষেত্রে গবেষণা হবে, সেই তথ্যগুলো সামনে আসবে, সেগুলো বিচার আচার করতে করতে আমরা আস্তে আস্তে এই নারী বিদ্বেষের যে মিসোজিনি, নারী বিদ্বেষের যে বিভিন্ন স্তর আছে, সেগুলো থেকে ক্রমশ বেরিয়ে আসতে পারবো। তা সেই জায়গা থেকেই উইমেন স্টাডিজের কথাটা আসছে, এবং আমরা উইমেন স্টাডিজ আলোচনা করছি, কোর্স হিসাবে পড়ানো হচ্ছে। এখন এখানে অনেক সময় প্রশ্ন ওঠে আর কি, যে উইমেন স্টাডিজটা অনেকটাই নারীদের প্রতি, নারীদের কথাই বলে, সেখানে একটা নিরপেক্ষ অবস্থান থাকছে না, এ যেন শুধু মেয়েদের কথা। এই ধারণাটা তো ভুল, আমি কিছুক্ষণের মধ্যেই সেটা পরিষ্কার হবে। যে কথাটা বলার, যে অনেক ক্ষেত্রে এই পুরুষতন্ত্রের কারণে পুরুষরাও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়, যথেষ্ট কষ্টের মধ্যে থাকে, তারাও অনেক সমস্যার মধ্যে পড়ে। তাহলে এই পুরুষতন্ত্র শুধুমাত্র নারীকেই পর্যদুস্ত করে, তাকেই সমস্যার মধ্যে ঠেলে, তার প্রতি অবিচার করে, তাই নয়। এই পুরুষতন্ত্র অনেক ক্ষেত্রে পুরুষদেরও অসুবিধার সৃষ্টি করে। তাই এটাকে জেন্ডার স্টাডিজ বলা ভালো। এটা নিয়েও তর্ক আছে, কেউ কেউ বলছেন জেন্ডার স্টাডিজ ঠিকই আছে, কিন্তু জেন্ডার স্টাডিজের নামে আজকে গোটা পৃথিবীতে যে জায়গাটার উপর গুরুত্ব পড়ছে সেটা মূলত থার্ড জেন্ডার নিয়ে এবং ম্যাসকুলিনিটি নিয়ে। মূল যে ফোকাসটা ছিল উইমেন স্টাডিজ, সেই ফোকাসটা কিন্তু আস্তে আস্তে সাইডে চলে যাচ্ছে। সেজন্য অনেকের বক্তব্য যে আমরা উইমেন স্টাডিজ নোমেনক্লেচারটা এখনই ছাড়বো না, কারণ এর মধ্যে একটা পলিটিক্যাল কম্পোনেন্ট রয়েছে, যে নারীরাই এখনো পর্যন্ত বিভিন্নভাবে পুরুষের তুলনায় তারা মানে শোষিত, এবং তারা ন্যায়, পুরুষের সমতা থেকে তারা পিছিয়ে, সেই জায়গাটা আমাদের গুরুত্ব দিয়ে ভাবতে হবে। এবং বিশেষ করে ভারতবর্ষ এবং সাউথ ইস্ট এশিয়ার মেয়েদের অবস্থা নিশ্চয়ই ইউরোপ বা আমেরিকার মেয়েদের মতো নয়। সেখানে হয়তো সমস্যার সমাধান অনেকটাই হয়েছে, সেখানে আমরা থার্ড জেন্ডার এগুলোর উপরই মনোনিবেশ করার মতো সময় হয়তো এসেছে, কিন্তু আমাদের ক্ষেত্রে আসেনি।
তাই উইমেন স্টাডিজ কথাটাই রাখা উচিত। তা সে যাই হোক, এটা একটু প্রাথমিক বক্তব্য। এখন নারীবাদ যে ব্যাপারটার একটা জায়গা রয়েছে যে পৃথিবীর সর্বত্র নারী কোনো না কোনো ভাবে অত্যাচারিত, নিপীড়িত বা অসম্মানিত হয়। খুব ভদ্র ভাষায় বললে অসম্মানিত হয়। এবং সেই অসম্মানের যে মানে গভীরতা, তার যে ব্যাপকতা, সেটা একটা কবিতার মধ্য দিয়ে একজন কবি লিখছেন যে নারী নির্যাতিত, নারী নির্যাতিত পূবে পশ্চিমে, উত্তরে দক্ষিণে, নারী নির্যাতিত ঘরে ঘরের বাইরে, নারী নির্যাতিত চুল তার কালো বা সোনালী, চোখ তার বাদামি বা নীল, সে ধর্মে নির্যাতিত অধর্মেও, সে বিশ্বাসী কি অবিশ্বাসী নির্যাতিত, সে সুন্দরী কি অসুন্দরী নির্যাতিত, সে সৎ কি অসৎ নির্যাতিত, সে খোঁড়া কি খোঁড়া নয়, সে অন্ধ বা বধির, সুস্থ বা অসুস্থ নির্যাতিত, সে ধনী কি দরিদ্র নির্যাতিত, সে অশিক্ষিত কি শিক্ষিত নির্যাতিত, সে শিশু কি বালিকা কি যুবতী কি বৃদ্ধা নির্যাতিত, সে আবৃত কি নগ্ন সে নির্যাতিত, সে মুখরা কি বোবা নির্যাতিত, সাহসী কি ভীরু নির্যাতিত। এটার মধ্য দিয়ে যে বক্তব্যটা বেরিয়ে আসছে যে পৃথিবীর সর্বত্রই বিভিন্ন রকম ভাবে নারী অসম্মান, অত্যাচার, অন্যায়ের শিকার হয়। এই জায়গাটা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি? এখানে আরেকটা কবিতার কথা আমি আর বলছি না। এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা তো উচ্চ শিক্ষার স্তরে রয়েছি, সেখানে যে কথাটা বলে আমি শুরু করেছিলাম যে আমাদের যে ডমিনেন্ট নলেজ প্র্যাকটিস যেগুলো করি, তার মধ্যে বিভিন্ন রকম ভাবে পুরুষতন্ত্রের দাপট রয়ে গেছে, এবং পুরুষতন্ত্রের দাপট এবং একই সঙ্গে যেটাকে বলবো আমরা পুরুষ ভিক্ষা, অ্যান্ড্রোসেন্ট্রিজম, সেটা রয়েছে। তার কয়েকটা দৃষ্টান্ত দিয়ে আমি শুরু করছি। যে ডমিনেন্ট নলেজ প্র্যাকটিস, সেগুলো কি করছে? ডিসঅ্যাডভান্টেজ ওমেন বাই এক্সক্লুডিং দেম ফ্রম ইনকোয়ারি। এখন এতদিন পর্যন্ত শিক্ষা দীক্ষা গবেষণার ক্ষেত্রে মেয়েদেরকে সেই সুযোগ দেওয়া হয়নি, সেজন্য বহুদিন ধরে তারা কিন্তু একাডেমিয়ার বাইরে ছিল। সেজন্য তাদেরকে, এবং বাইরে থাকার কারণে তারা খুবই ভালনারেবল পজিশনের মধ্যে থেকেছে। আজকের অবস্থা নিশ্চয়ই উন্নতি হয়েছে, অনেক উন্নতি হয়েছে, আজকের অবস্থাটা এরকম নয়, কিন্তু ইতিহাসটা একটু আমাদের জানা দরকার। এবং একই সঙ্গে এই যে যেটুকু পরিবর্তন হয়েছে, তার জন্য সেই নারীবাদী আন্দোলনই কিন্তু দায়ী, তারাই কিন্তু এটা সম্ভব করেছে, সেটাতে আমরা আসছি। তাহলে এক্সক্লুডিং দেম ফ্রম ইনকোয়ারি, ডিনাইং দেম এপিস্টেমিক অথরিটি। এই যে এপিস্টেমিক অথরিটি কথাটা মানে কি? যে কোনো একটা পরিবারের কথা ভাবুন, পরিবারের কোনো একটা কথা, কোনো একটা বিষয় আলোচনা হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাবে পরিবারের পুরুষরা যে কথাটা বলে তারই গুরুত্বটা বেশি থাকে। যে বাড়ির গার্ডিয়ান, দাদা, বাবা, পিসিমশাই, তারা যে কথাগুলো বলেন সেগুলোই বেশি গুরুত্ব পায়, মানে তারা যেন আরো বেশি জানে এবং ঠিক কথা বলে। তুলনায় একজন মহিলা, সে মা হতে পারে, দিদি হতে পারে, বোন হতে পারে, সে অনেক সময় ঠিক কথা বললেও সেটা কিন্তু সেই মর্যাদা পায় না। এবং এইভাবে অনেক ক্ষেত্রেই নারীর যে মানে এপিস্টেমিক অথরিটি, সেই এপিস্টেমিক অথরিটিটাকে ডিনাই করা হয়। আগে তো ছিল যে বিভিন্ন সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে মেয়েদের অনেক রকমের বাধা নিষেধ ছিল, মেয়েরা অনেক কিছু ব্যাপারে সাক্ষ্য দিতে পারতো না। এখন সেই অবস্থাটা নেই, কিন্তু একসময় সেগুলো ছিল। ডেনিগ্রেটিং দেয়ার ফেমিনিন কগনিটিভ স্টাইল অ্যান্ড মোডস অফ নলেজ। এখন আমরা যেমন পুরুষরা যেমন করে জগৎটাকে দেখে, যেভাবে তারা জ্ঞানের চর্চা করে, যেভাবে তারা বিষয় জানে, তার মতো করে নারীদেরও এক ধরনের বিশেষ ধরনের কগনিটিভ স্টাইলস আছে। এই যে কগনিটিভ স্টাইল, বিশেষ ধরনের একটা জানার ক্ষমতা বা জানার একটা ধরন, সেই ধরনটাকে আমরা সবসময় মেইলি বলে তুচ্ছ তাচ্ছিল্য করি, এবং পুরুষালী ধরনটাকে, পুরুষালী মডেলটাকে আমরা সঠিক বলে মনে করি, এবং নারীদেরও বলি এই মডেলটাই ফলো করতে। এখন এগুলো কি ধরনের? যেমন অনেক ক্ষেত্রে দেখা, আমরা অনেক সময় বলে থাকি কথাগুলো, সাধারণ কথা, যে মেয়েদের একটা ষষ্ঠ ইন্দ্রিয় থাকে। এখন এই কথাটা অনেক ক্ষেত্রে কথাটা হয়তো অতিরঞ্জিত, কিন্তু মেয়েরা অনেক বিষয় খুব অল্প সময়ের মধ্যে তারা বুঝে ফেলে, যেটা পুরুষদের বুঝতে সময় লাগে।
হয়তো তার জীবনের অভিজ্ঞতা বা এই যে অসম জগতে তাকে বাস করতে হয়, তার জন্য তার অভিজ্ঞতা আমাদের থেকে অনেক বেশি, সেই সব কারণে। তার মানে যেটা বক্তব্য এখানে, যে তাদেরও একটা বিশেষ ধরনের কগনিটিভ স্টাইল আছে জানা বোঝার ক্ষেত্রে, সেটাকে গুরুত্ব দেওয়া হয় না। প্রডিউসিং থিওরিজ অফ ওমেন দ্যাট রিপ্রেজেন্ট দেম অ্যাজ ইনফিরিয়র, ডেভিয়েন্ট অর সিগনিফিক্যান্ট অনলি ইন দ্য ওয়েজ দে সার্ভ মেল ইন্টারেস্ট। এখন মেয়েদেরকে যেভাবে চিত্রিত করা হয় জ্ঞানরাজ্যে, সেখানে দেখা হয় তারা ইনফিরিয়ার, তারা ডেভিয়েন্ট, মানে ঠিক স্ট্যান্ডার্ড পজিশনে নেই, তারা তার থেকে নিচে রয়েছে, ইনফিরিয়ার। এবং যখন তাদের গুরুত্ব দিই, তখন আমরা গুরুত্ব দিই এইভাবে ভেবে যে সে, ওই নারী পুরুষের স্বার্থ কতটা পূরণ করতে পারছে, পুরুষের স্বার্থ যতটা পূরণ করতে পারবে ততটাই আমি তাকে নারীকে গুরুত্ব দিই। এই যে দৃষ্টিভঙ্গিগুলো কিন্তু নলেজ প্র্যাকটিসের মধ্যে ছিল, এখনো কম বেশি আছে। Producing theories of social phenomena that render women's activities and interests or gender power relations invisible. এবং যেভাবে সোশ্যাল ফেনোমেনা সম্পর্কিত থিওরি তৈরি হয়, তত্ত্ব তৈরি হয়, দর্শন রচিত হয়, সেখানে মেয়েরা যেভাবে কাজকর্মগুলো করে, তাদের যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনটা সেভাবে ভিজিবল নয়। যেমন আজকে আমাদের নতুন করে দেখতে হয় যে স্বাধীনতা সংগ্রামে মেয়েদের ভূমিকাটা কি ছিল, তাদের যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, আমরা কিন্তু সেটাকে রেকর্ড করিনি বা সেভাবে গুরুত্ব দিইনি। এবং এইভাবে producing theories of social phenomena that render women's activities and interests or gender power relations invisible. আর producing knowledge, science এবং টেকনোলজির ক্ষেত্রে that is not useful for people in subordinate position or that reinforces gender or other social hierarchies. আর বিজ্ঞানের চর্চার ক্ষেত্রে এমন কিছু নলেজ, টেকনোলজি ডেভেলপ করা হয় যেগুলো সাবঅর্ডিনেট পজিশনে যারা আছেন তারা সেগুলোকে ব্যবহার করতে পারেন না, এবং মেয়েরা সর্বত্রই প্রায় কম বেশি সাবঅর্ডিনেট পজিশনে থাকে, তারাও সেই সুযোগগুলো পায় না। আজকে আমি একটা দৃষ্টান্ত দিয়ে যদি বলি, আমরা আজকে ডিজিটাল ডিভাইডের কথা বলছি, আজ টেকনোলজি অনেক অনেক উপরে চলে গেছে, কিন্তু আমার প্রত্যন্ত গ্রামে যে ছাত্র বা ছাত্রীটি অনলাইনে ক্লাস করছে, তার কি কষ্ট, কি সমস্যাটা হয় সেটা আমরা বুঝতে পারি। তার মানে টেকনোলজি এগিয়ে যাচ্ছে, কিন্তু যারা সাবঅর্ডিনেট পজিশনে আছে তারা কিন্তু সেই টেকনোলজি ব্যবহার করতে পারছে না। এবং মহিলাদের ক্ষেত্রে সত্য, তারা কিন্তু সাবঅর্ডিনেট যে পপুলেশন তাদের মধ্যেই পড়ে। এবারে আমরা প্রশ্ন তুলছি যে আমরা এই জেন্ডার ইস্যুগুলোকে কিভাবে বুঝবো। এখন প্রথম কথা হচ্ছে যে এই ইস্যুগুলো বুঝতে গেলে পুরুষতন্ত্র এতদিন পর্যন্ত যেভাবে জ্ঞান বিজ্ঞানের চর্চা করেছে, যে কনসেপ্ট, ক্যাটেগরিজ বা টুলস আমাদের হাতে দিয়েছে, তা দিয়ে কিন্তু এই প্যাট্রিয়ার্কিকে আমরা ভাঙতে পারবো না। সেজন্য আউদ্রে লোরদের একটা কথা খুব গুরুত্বপূর্ণ, তিনি বলছেন, দ্য মাস্টার্স টুলস উইল নেভার ডিসমান্টেল দ্য মাস্টার্স হাউস। এখানে মাস্টার মানে পুরুষতন্ত্রের যারা সাপোর্টার, তারা যেসব কনসেপ্ট, ক্যাটেগরিজ, থিওরিজ ডেভেলপ করেছে, সেইগুলো দিয়ে তাদের দরজা, মানে পুরুষতন্ত্রের তালা তুমি ভাঙতে পারবে না। এখান থেকে একটা দাবি উঠছে, তাহলে আমাদের নিজেদের জন্য, মেয়েদের নিজেদের জন্য নিউ কনসেপচুয়াল আর থিওরিটিক্যাল টুলস আমাদের বানাতে হবে। যে টুলস আমরা যে টুলসের মধ্যে আমরা রয়েছি, সেটা মেনলি তৈরি করা হয়েছে পুরুষতন্ত্রের যারা ধারক বাহক, তারা জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে সেগুলো মানে তৈরি করেছে, এবং যার মধ্যে জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে পুরুষতন্ত্র নিহিত রয়েছে। তাহলে এই পুরুষতন্ত্রের তৈরি করা কনসেপ্ট, ক্যাটেগরিজ, নলেজ, এটা দিয়ে কিন্তু পুরুষতন্ত্রের তালা ভাঙা যাবে না। তার জন্য আমাদের নারীবাদীদের নিউ কনসেপচুয়াল আর থিওরিটিক্যাল টুলস দরকার আছে, এবং সেই নিউ কনসেপচুয়াল থিওরিটিক্যাল টুলসটাকে আমরা একটা আমব্রেলা নাম দিচ্ছি, সেটা হচ্ছে ফেমিনিজম। সেটা হচ্ছে একটা আমব্রেলা কনসেপ্ট বা থিওরিও বলতে পারি, একটা ভিউ পয়েন্ট, একটা পয়েন্ট অফ ভিউ, এমনকি একটা জীবন দর্শনও বলা যেতে পারে, এবং প্র্যাকসিস, এটাকে বাস্তবে প্রয়োগযোগ্য এমন একটা আমব্রেলা কনসেপ্ট বা থিওরি। এইটাকে বুঝতে গেলে আমাদের কতগুলো বেসিক ডিফারেন্স বুঝতে হবে। যেমন আমরা কথা বলতে গেলে এসব বিষয়ে অনেক কথা ওঠে যে মেয়েরাই তো মেয়েদের শত্রু, অমুক তমুক, এই কথাগুলো খুব আমরা বিভ্রান্ত হই। এমনকি ইউনিভার্সিটি কলেজের অধ্যাপক পর্যন্ত বলে যে কি বলো তুমি নারীবাদের কথা, তাহলে কি তোমরা কি
মানে নারীতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছো? এই ধরনের কথা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক পর্যন্ত বলেন। আমি শুনে আমার খুব খারাপ লাগে যে তারা এতটা পড়াশোনা করেছেন, এইটুকু একটু পড়ে দেখেননি বা বোঝেননি যে নারীবাদ কি বলে। তা এইগুলো কি পরিষ্কার হবে যদি আমরা এই কিছু ডিস্টিংশন একটু দেখি কি ব্যাপারটা। যেমন একটা ডিস্টিংশন সেক্স এবং জেন্ডার, এর মধ্যে একটা ডিস্টিংশন করতে হবে। আর মিসোজিনি মানে হচ্ছে ওমেন হেটিং, নারী বিদ্বেষ। এক কথায় নারী বিদ্বেষের বিভিন্ন স্তর আছে, সেই স্তরগুলোকেও আমাকে আইডেন্টিফাই করতে হবে, তাহলে বিষয়টা আস্তে আস্তে পরিষ্কার হবে। সেক্স জেন্ডারের পার্থক্য আপনারা সবাই জানেন, তবুও আর একবার মনে করিয়ে দিচ্ছি যে সেক্সটা একটা বায়োলজিক্যাল ক্যাটেগরি। তার মোটামুটি সেক্স অর্গান এবং কিছু সেক্সুয়াল এবং রিপ্রোডাক্টিভ ফাংশন সেটার দ্বারা নির্ধারিত হয়। আর কিছু বিহেভিয়ার প্যাটার্নস সেখানে চেঞ্জ হয়। পুরুষের কিছু বিহেভিয়ার প্যাটার্নস আছে, নারীর কিছু বিহেভিয়ার প্যাটার্নস আছে, সেখানে সামান্য ডিফারেন্স রয়েছে, সেটা সব প্রজাতির মধ্যেই থাকে। সেক্স জেন্ডার অন দ্য আদার হ্যান্ড ইজ এ কালচারাল ক্যাটেগরি constructed and determined by social and religious codes and customs and by distinct role prescriptions for men or women. এই জেন্ডারটা কিন্তু একমাত্র মানুষেরই আছে, অন্য কোনো প্রজাতির জেন্ডার বলে কোনো এই ধরনের কোনো জিনিস নেই, তার কোনো কালচার নেই। কিন্তু আমাদের কালচারের মধ্যে জেন্ডার আছে। জেন্ডারটা কি? জেন্ডার হচ্ছে কি এই যে সেক্স ডিভিশন, সেই সেক্স ডিভিশনের উপর ভিত্তি করে নির্মিত একটা ব্যবস্থা, যে ব্যবস্থাগুলো কিভাবে নির্মিত হয়? সোশ্যাল এবং রিলিজিয়াস কোডস অ্যান্ড কাস্টমস, সোশ্যাল কাস্টম সামাজিক রীতিনীতি, তারপরে ধর্মীয় রীতিনীতি, এবং কে কি কাজ করবে তার উপর ভিত্তি করে ডিস্টিংক্ট রোল প্রেসক্রিপশনস, ছেলেরা কি কাজ করবে, মেয়েরা কি কাজ করবে, এগুলো এমন ভাবে ডিফাইন করা হয়, হ্যাঁ, তার মধ্য দিয়ে একদিকে পৌরুষ নির্মিত হয় আর একদিকে নারীত্ব নির্মিত হয়। এই যে পৌরুষ এবং নারীত্বের নির্মাণ দুটো স্বতন্ত্র ধারায় চলতে থাকে। এই যে নির্মাণ, এই নির্মাণটাকে আমরা বলছি জেন্ডার। তাহলে জেন্ডার ইজ এ কালচারাল ক্যাটেগরি, সোশ্যাল কালচারাল ক্যাটেগরি constructed and determined by social and religious codes and customs and by distinct role prescriptions for men and women. এমন ভাবে এগুলো করা হয় যে সম্পূর্ণ এটা নারীদের কাজ, এটা ছেলেদের কাজ, হ্যাঁ, এগুলো আমরা এমন ভাবে বিষয়গুলোকে দেখি। যেমন আমরা পুরুষেরা ভাবতেই পারি না যে রান্না বান্না করাটা কোনো পুরুষের কাজ হতে পারে, হ্যাঁ। তা এই যে যেভাবে আমরা তৈরি হয়ে থাকি, হ্যাঁ, সেই জায়গাটাকেই বলা হচ্ছে জেন্ডার। তাহলে জেন্ডার একটা সোশিও কালচারাল বিষয়, যেটাকে আমরা প্রয়োজনে পাল্টাতে পারি। আমরা সেক্স চেঞ্জ করতে পারি না, যদিও থিওরিটিক্যালি মেডিকেলি সেটা সম্ভব, সেটা কোনো কাজের কথা নয়, কিন্তু সেক্সটা মোটামুটি ডিটারমিন্ড, সেখানে আমাদের বেশি কিছু করার নেই, আমরা জেন্ডারটাকে চেঞ্জ করতে পারি। আজকাল অবশ্য বলছেন যে সেক্স এবং সেক্সুয়ালিটিরও অনেকটা অংশ, অ্যাটলিস্ট পার্সিয়ালি, সেটাও কিন্তু কনস্ট্রাক্টেড। এটা সম্পূর্ণটাই যে ন্যাচারাল নয়, কেননা এর মধ্যেও অনেকটা সোশ্যাল ডিটারমিনেশন এবং কনস্ট্রাকশনের ব্যাপার আছে। সেটা আরো গভীর বিষয়, এই মুহূর্তে সেটা না জানলেও চলবে, আমরা আলোচনার মধ্যে সেটা ঢুকতে চাইছি না। তারপরে এটা মনে রাখা দরকার যে সেক্স এবং সেক্সুয়ালিটির ব্যাপারটাও অনেকটাই সোশ্যালি কন্ডিশন। যেমন আমরা হেটেরোসেক্সুয়ালিটিকে স্ট্যান্ডার্ডাইজ করেছি, যেটাই স্ট্যান্ডার্ড, আর কোনো সেক্সুয়ালিটিকে আমরা মানছিলাম না। রিসেন্ট কিছু সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়েছে, তারপরে বিষয়গুলো একটু আলোচনার মধ্যে এসেছে, তার আগে আমরা সেগুলোকে কোনো গুরুত্বই দিতাম না। তো এই যে ব্যাপার, এই যে এর মধ্যেও কিন্তু একটা সোশ্যাল ব্যাপার রয়েছে। তবে এই জায়গাটা আমি জেন্ডারের মধ্যে যাব না সেক্সের মধ্যে যাব, সেটাও কিন্তু আলোচনার মধ্যে আছে। সেজন্য আমরা এটুকু মনে রাখি যে সেক্স হচ্ছে একটা বায়োলজিক্যাল ক্যাটেগরি, ন্যাচারাল ফেনোমেনা, অলরেডি গিভেন, সেখানে আমাদের বেশি কিছু করার নাই। কিন্তু জেন্ডার, আমরা নারীত্ব যেভাবে নির্মাণ করেছি, পৌরুষ যেভাবে নির্মাণ করে চলেছি, সেই জায়গা, সেই যে আমাদের নির্মাণ, সামাজিক নির্মাণ আমরাই নির্মাণ করেছি, সেটাই আমরা কি করতে পারি? বিনির্মাণ করতে পারি, আবার নতুন করে নির্মাণ করতে পারি, সেইখানে আমাদের স্বাধীনতা আছে। একই কথা এখানে, আর সেক্স ইজ এ ন্যাচারাল এন্ডাওমেন্ট where we have hardly any option to exercise. The socio-cultural category of gender is man-made, a socially constructed structure or a lens through which we see ourselves and others, and as such we can reconstruct gender and আমরা জেন্ডারটাকে চেঞ্জ করতে পারি। আর এই তো সিমোদা বোভার কথা আপনারা জানেন, নতুন করে বলার কিছু নেই। ওয়ান ইজ নট বর্ন বাট রাদার বিকামস এ ওম্যান। সমাজ তাকে নারীতে, মেয়ে ছেলেতে পরিণত করে, জন্মসূত্রে কেউ ছেলে বা মেয়ে নয়। এখানে কিন্তু জেন্ডারের কথাটাই বলা হচ্ছে। আর এই মিসোজিনির অনেকগুলো স্তরের কথা আমি বলবো।
এগুলো পার্থক্যটা আমরা প্যাট্রিয়ার্কি পর্যন্ত করি, কিন্তু তারপরে আরেকটা যে সাপোর্ট সিস্টেম আছে সেটা খুব বারবার খুব একটা চোখে পড়ে না, আলোচনার মধ্যে আসে না। আমরা ফিলসফির লোকেরা এইগুলো সম্পর্কে একটু কথা বলি। 3টে স্তরের কথা বলা হচ্ছে। সেক্সিজম, অর্থাৎ যে ধরনের মেল বিহেভিয়ার্স আমরা বাইরে লক্ষ্য করি, যেখানে যেগুলোকে একবারে কি বলবো খুব নিরীহ একটা টিজ করা, বা সামান্য একটা মানে একটা মেয়েদের পাশ দিয়ে যাওয়ার সময় একটা গানের কলি ছুড়ে দেওয়া, হ্যাঁ, বা একটু অঙ্গভঙ্গি করা, যেগুলো আমরা অনেক সময় নিরীহ বলে মনে করি, হ্যাঁ, সেখান থেকে শুরু, এবং সেটা শেষ হচ্ছে কোথায়? কামদুনিতে শেষ হচ্ছে, সেটা শেষ হচ্ছে অভয়াকাণ্ডে, সেটা শেষ হচ্ছে হাতরসে। তাহলে এই সব ধরনের বিহেভিয়ার, যেটাকে বলা হচ্ছে ইজিলি আইডেন্টিফাইবল মেল বিহেভিয়ার্স মোস্টলি অবজারভেবল এগেনস্ট ফিমেলস লাইক টিজিং, স্কোল্ডিং, বিটিং, রেপিং অ্যান্ড দ্য লাইক, এই ধরনের যাবতীয় অ্যাক্টিভিটিস যেটা মূলত ছেলেরাই করে, সেটাকে বলা হচ্ছে সেক্সিস্ট বিহেভিয়ার। তো এখানে এটা অস্বীকার, কেউ যদি বলেন যে মেয়েরাও অনেক সময় এই ধরনের ঘটনা ঘটায়, সেটাও এখানে স্বীকার করতে কোনো বাধা নেই। অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে থাকতে পারে, কিন্তু সেটা সংখ্যায় বা মাত্রায় এতটাই কম যে সেটা নিয়ে এখনো খুব মানে ততটা বিচলিত হওয়ার মতো অবস্থায় সেটা পৌঁছায়নি। এখানে যেটা বক্তব্য, যে ধরনের সেক্সিস্ট বিহেভিয়ার আমরা লক্ষ্য করি, হ্যাঁ, সেই সেক্সিস্ট বিহেভিয়ার গুলো শুরু হচ্ছে সামান্য একটু টিজ করা থেকে, সেটা শেষ হচ্ছে গিয়ে কামদুনিতে, শেষ হচ্ছে গিয়ে হাতরসে, শেষ হচ্ছে গিয়ে নির্ভয়া কাণ্ডে। এই যে বিরাট পুরোটাকে আমরা যেটা দেখতে পাচ্ছি তাকে বলছি সেক্সিস্ট বিহেভিয়ার। এই সেক্সিস্ট বিহেভিয়ারটা যুগ যুগান্তর ধরে চলছে। এখন অনেক কিছু তো বদলায়, হ্যাঁ, অনেক কিছু বদলায়, রাজনৈতিক পরিবর্তন হয়, হ্যাঁ, কংগ্রেসের আজকে কি অবস্থা, 34 বছরের বামফ্রন্টের আজকে কি অবস্থা, সবকিছু পাল্টায়, কিন্তু এইগুলো পরিবর্তন হয় না। আজকেও সেই কামদুনি, আজকেও সেই হাতরস, আজকে খবরের কাগজ পড়লেও আপনি পাবেন সে একই ঘটনা একই রকম ভাবে ঘটে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই এর পিছনে কোনো সাপোর্ট সিস্টেম আছে। সেই সাপোর্ট সিস্টেমটাকে আমরা বলছি, যে ইমিডিয়েট সাপোর্ট সিস্টেমটাকে বলছি প্যাট্রিয়ার্কি, দ্য সেকেন্ড লেভেল অফ মিসোজিনি। নারী বিদ্বেষ, নারীর প্রতি অসম্মানের দ্বিতীয় স্তর, তাকে বলা হচ্ছে প্যাট্রিয়ার্কি। বাংলায় আমরা পুরুষতন্ত্র বলি, যেখানে এই প্যাট্রিয়ার্কি একটা সিস্টেম। এটা কিন্তু আমরা অনেক সময় এই ঘটনাগুলোকে অনেক সময় কেউ কেউ বলার চেষ্টা বিচ্ছিন্ন ঘটনা, মুক্তমুখী, এগুলো কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ধরনের ঘটনা কন্টিনিউয়াস ঘটে, একই রকম ভাবে ঘটে। বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরাই অপমানিত, বঞ্চিত, লাঞ্ছিত এবং চূড়ান্ত ভাবে অপমানিত হয়। তাহলে এটা সম্ভব হচ্ছে কারণ এর একটা সাপোর্ট সিস্টেম আছে, সেটা হচ্ছে প্যাট্রিয়ার্কি। প্যাট্রিয়ার্কি কাকে বলে, কাকে বলবো প্যাট্রিয়ার্কি বলতে আমরা কি বুঝবো? Patriarchy is a systematic and institutional structure of customs, practices, role prescriptions with male supremacy, with power and control of women's domestic, productive and reproductive activities. যে আমরা একটা সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কাঠামো, যে কাঠামোতে যে ধরনের কাজকর্ম ঘটনাগুলো ঘটবে, যে কে কি ভূমিকা পালন করবে, সবকিছুর মধ্যে আলটিমেটলি একটা মেল সুপ্রিমেসি আছে, এবং সেই মেল সুপ্রিমেসির মাধ্যমে সে নারীর সব ধরনের কাজ, ডোমেস্টিক অ্যাক্টিভিটিস, প্রোডাক্টিভ, যেটা বাইরে, যেটা যার জন্য কিছু সে পারিশ্রমিক পায়, তাকে আমরা প্রোডাক্টিভ বলবো, তার ডোমেস্টিক অ্যাক্টিভিটিস, প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস এবং রিপ্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস, সন্তানের জন্ম দেওয়াকে কেন্দ্র করে যাবতীয় সব কাজগুলো পুরুষের নিয়ন্ত্রণে থাকে। তাহলে প্যাট্রিয়ার্কি ইজ আ সিস্টেমেটিক অ্যান্ড ইনস্টিটিউশনাল স্ট্রাকচার অফ কাস্টমস, practices, role prescriptions with male supremacy, with power and control of women's domestic, productive and reproductive activities, সবটাই নিয়ন্ত্রণের মধ্যে থাকে। এই প্যাট্রিয়ার্কি অনেক ডেফিনেশন, অনেক রকমের ভাবে বলার চেষ্টা হয়েছে, আমি দু একটা এখানে উল্লেখ করেছি। একই কথা অন্য বিভিন্ন ভাবে বলছেন, যেমন উইকিপিডিয়াতে বলা হচ্ছে সোশ্যাল সিস্টেম ইন হুইচ মেন হোল্ড প্রাইমারি পাওয়ার অ্যান্ড প্রিডমিনেট ইন রোলস অফ পলিটিক্যাল লিডারশিপ, মোরাল অথরিটি, সোশ্যাল প্রিভিলেজ অ্যান্ড কন্ট্রোল অফ প্রপার্টি। যেখানে গার্ডার লার্নার, তিনি প্যাট্রিয়ার্কি একজন বড় ঐতিহাসিক, তিনি বলছেন এই মিনিং গিভিং প্রসেস অফ ইন্টারপ্রিটেশন অ্যান্ড এক্সপ্লানেশন হুইচ কনসিস্টেড অফ মেন সাবঅর্ডিনেটিং ওমেন স্টার্টেড অ্যাট অ্যারাউন্ড 3100 BC, ফার্স্ট ইন মেসোপটেমিয়া।
তিনি বলছেন মেসোপটেমিয়াতে খ্রিস্টের জন্মের 3100 বছর পরে থেকে শুরু হয়েছে এই ব্যবস্থাটা। কেট মিলেট বলছেন এ সোসাইটি অর্গানাইজড অ্যালং দ্য প্রিন্সিপলস অফ মেন ডমিনেটিং ওমেন, older men dominating younger men, with the family being the unit of the patriarchal whole. বিভিন্ন রকম ভাবে কথাগুলো বলা হচ্ছে। কেউ বলছেন it is an ideology, a kinship system in which men exchange women and the symbolic power that fathers and their representatives have with this system. A sexual hierarchy which is manifested in the woman's role as mother, domestic laborer and consumer within the family. বিভিন্ন রকম ভাবে বলা হচ্ছে। এখন এই বিষয়টাকে যদি আমরা এক্সপ্লোর করতে যাই তাহলে আমার একটা আমব্রেলা কনসেপ্ট লাগছে, সেটা হচ্ছে ফেমিনিজম। এখন এই ফেমিনিজম কাকে বলবো তার অনেক রকমের ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আমি শুরু করছি প্যাট্রিসিয়া ম্যাগুইর। উনি বলছেন যে আমরা ফেমিনিজমকে বুঝতে গেলে তিনটে বিষয় আমাকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে এ বিলিফ আর কনভিকশন দ্যাট ওমেন ইউনিভার্সালি ফেস সাম ফর্ম অফ অপারেশন আর এক্সপ্লয়টেশন। পৃথিবীর সর্বত্র কোনো না কোনো ভাবে মানুষ, মেয়েরা অপমানিত, তারা লাঞ্ছিত হয়। এই কমিটমেন্ট, এই যে ইউনিভার্সালিটি, মানে এই ফেনোমেনাটা এমনই যে আর কোনো ফেনোমেনা নেই যেটাকে এইভাবে ইউনিভার্সালাইজ করা যায়, এটা প্রায় সর্বত্র। এখানে একটা কবিতা আমি বাদ দিয়ে গেলাম, সেটা এই সময় একটু এখানে পড়লে একটু বোঝা যাবে। সুইজারল্যান্ডের মেয়ে, এই কবিতাটার নাম। ডিনার পার্টিতে সকলের হাতে তখন শ্যাম্পেন অথবা হোয়াইট ওয়াইনের গ্লাস। রথী মহারথীরা লাইন ধরে হ্যান্ডশেক করছে আর অভিবাদন জানাচ্ছে। কেউ আসছে গল্প শুনতে কেমন করে পুরুষের গুহা থেকে বেঁচে বেরিয়েছি। কেউ সই নিতে, কেউ আসছে কপালে চোখ তুলে সাবাস বাহবা বলতে, কেউ চুমু খেতে, কেউ আবার হাত ভরে ফুল দিতে। এর মধ্যে এক সোনালি চুলের মেয়ে কাছে এসে হাত বাড়ালো না, সই নিল না, কোনো গল্পও শুনতে চাইল না, কেবল বলল আমি তোমার সঙ্গে একবার কাঁদবো বলে এসেছি। বলতে বলতে মেয়েটির চোখ ভরে উঠল জলে। আমার চোখেও তখন বুকের বাঁধ ভেঙে পুরো এক ব্রহ্মপুত্র উঠে আসছে। আমি পূবের, মেয়েটি পশ্চিমের, কিন্তু আমাদের বেদনাগুলো একই রকম গাঢ়। আমি কালো, মেয়েটি দুধে আলতা সাদা, কিন্তু আমাদের দুঃখগুলো একই রকম নীল। কাঁদবার আগে আমাদের কোনো গল্প জানতে হয়নি পরস্পরের, আমরা তো আমাদের গল্প জানি। অর্থাৎ যেটা বলার কথা যে এটা একটা ইউনিভার্সাল ফেনোমেনা, সব জায়গাতেই কোনো না কোনো ভাবে বিভিন্ন মাত্রায় হতে পারে এই প্যাট্রিয়ার্কি কাজ করছে এবং নারী বিভিন্ন রকম ভাবে অসম্মানিত হচ্ছে, বিভিন্ন মাত্রায় বিভিন্ন জায়গায়, সব জায়গায় একই রকম নিশ্চয়ই নয়। তাহলে এই বিলিভ দ্যাট ওমেন ইউনিভার্সালি ফেস সাম ফর্ম অফ অপারেশন অর এক্সপ্লয়টেশন। সেকেন্ড, a commitment to uncover and understand what causes and sustains oppression in all its forms. যে কেন এই ধরনের অত্যাচার নিপীড়নের ঘটনাগুলো ঘটেই চলেছে, কেন ঘটে এবং এটা সাস্টেন করে কেন, মানে এটা থামে না কেন, এটাকে আনকভার করা এবং বোঝা, এটাকে বের করা যে কেন, কি কারণে এগুলো ঘটছে এবং সেই কারণগুলো সাস্টেন করছে কি, সাস্টেনেন্সের রহস্যটা কি, কেন একই রকম ভাবে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, আমরা তার থেকে বেরিয়ে আসতে পারছি না। থার্ড, এ কমিটমেন্ট টু ওয়ার্ক ইন্ডিভিজুয়ালি অ্যান্ড কালেকটিভলি in everyday life to end all forms of oppression. ব্যক্তিগত জীবনে এবং সমষ্টিগতভাবে এই যাবতীয় নারীর উপর অত্যাচার নিপীড়নের যাবতীয় ঘটনাকে নির্মূল করার লক্ষ্যে ব্যক্তিগত স্তরে এবং সমষ্টিগতভাবে আন্দোলনের মাধ্যমে যে কোনো ভাবে সেটাকে নির্মূল করার চেষ্টা। এখন এইখানে একটা কথা আমরা সবাই বলি এবং এটাও সব লেভেলের মানুষের কাছেই শোনা যায় যে আমরা বাপু ওই মানে ফেমিনিস্ট নই, আমরা হিউম্যানিস্ট। ভাবখানা এমন যে তোমরা একটা ছোট ক্যাটেগরি নিয়ে পড়ে আছো, শুধু কটা মেয়ের কথা বলো, আমরা কিন্তু গোটা পৃথিবীর সব মানুষের কথা বলি, আমরা হিউম্যানিস্ট। এরকম একটা কথা আমাকেও শুনতে হয়, আপনাদের শুনতে হয়, সবাইকেই শুনতে হয়। এবং এই কথাটা শুধু যিনি বোঝেন না সেরকম নয়, সর্বস্তরের মানুষ, সর্বোচ্চ স্তরের শিক্ষিত মানুষ, তারাও এই ধরনের কথা বলেন যে আই এম নট এ ফেমিনিস্ট, আই এম অ্যান হিউম্যানিস্ট। ব্যাপারটা কি? অবশ্যই হিউম্যানিজম ইজ এ রেশনালিস্ট আউটলুক অর সিস্টেম অফ থট
attaching prime importance to humans rather than divine or supernatural matters. এবং হিউম্যানিজম ব্যক্তির যে ডিগনিটি, পাওয়ার অফ সেলফ ডিটারমিনেশন সবকিছু, এবং মানুষ তার নিজের যে সম্ভাবনাকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে তার সব ধরনের ব্যবস্থার কথা বলে। ইন্ডিভিজুয়াল ফ্রিডম, অটোনমির কথা বলে, ইকুয়াল অপরচুনিটির কথা বলে, সব ভালো ভালো কথা কিন্তু হিউম্যানিজমের মধ্যে আছে। তাহলে অসুবিধাটা কি? ফেমিনিজম, এখানে অসুবিধাটা হচ্ছে কি, যে হিউম্যানিজম কিন্তু মানুষের মধ্যে আর কোনো ভাগ করে না, কিন্তু মানুষের মধ্যেই 50% মানুষ আর 50% মানুষ, বা 50% বলবো কিনা আলাদা কথা, যে কিছু মানুষ অন্য মানুষের দ্বারা অত্যাচারিত, নিপীড়িত, অপমানিত হচ্ছে। সেই জায়গাটা বোঝার মতো কোনো ক্যাটেগরি হিউম্যানিজমের মধ্যে নেই। সমস্যাটা ঠিক এই জায়গায়। তারপরে যে ফেমিনিজম রেস্পন্স এ কনফ্লিক্ট অর ক্লাস থিওরি, দ্যাট ইজ ওয়ান গ্রুপ পাওয়ারফুল exploits another group, the powerless. In case of capitalism, a la Marx, it happens in between ordinary folks with capitalists, the bourgeois, who exploit the wage earners, the proletariat. In the case of feminism, men are deemed to be powerful and exploit women who are powerless, and hence the need to organize people on the basis of gender. সেই জন্য জেন্ডার, ওই যে 50% যদি আমি বলি 50% আর 50%-এর উপর অত্যাচার নিপীড়ন করছে, তার থেকে বেরিয়ে আসার জন্য আমাকে দুটো ক্যাটেগরিতে জেন্ডার উপর ভিত্তি করে আমাকে কিন্তু একটা আন্দোলন বা একটা লড়াই আমাকে করতে হবে। তা না হলে কিন্তু এর থেকে বেরিয়ে আসার কোনো জায়গা নেই। In humanism, there is no such differentiation between particular groups in a society, and hence they feel no need to organize one group on the basis of some predetermined characteristics such as gender, which feminists feel needed. তাহলে যে ইন্ট্রা হিউম্যানিটি কোনো ডিভিশন এরা মানছে না, ট্র্যাডিশনাল হিউম্যানিজমের মধ্যে সেটা পাচ্ছি না। তার ফলে হিউম্যানিজম অ্যাজ সাচ সেটা এই বিশেষ সমস্যাটাকে অ্যাড্রেস করতে পারছে না। তাই আমাদের ট্র্যাডিশনাল হিউম্যানিজম, সেই হিউম্যানিজম কিন্তু আমাদের এই সমস্যার সমাধান দিতে পারছে না। তাহলে হিউম্যানিজম আর ফেমিনিজমের জায়গাটা কেমন হবে? আমি বিষয়টাকে এইভাবে দেখি যে whereas the half of the human race suffer different types of institutional injustice simply because they are women by birth, by sex, the net of so-called traditional humanism is insufficient, or we can say gender blind, to catch hold of the specific subordination of women by men within the same human category because of its androcentricity. তার কারণ আছে, অ্যান্ড্রোসেন্ট্রিসিটি আছে, ফ্যালোগোসেন্ট্রিজম আছে, আমি বলছি বিষয়গুলো ব্যাখ্যা করছি। এই কারণে আমাকে কিন্তু আমার হিউম্যানিজমের এই তার কোনো কনসেপচুয়াল মানে ক্যাটেগরি বা কোনো টুলস নেই যেটা এই জায়গাটাতে সে হ্যামার করতে পারে। অ্যান্ড্রোসেন্ট্রিসিটি বলতে কি বুঝি? যে পুরুষ যেমন করে জগৎটাকে দেখে, যেমন করে ভাবে, যেমন করে অনুভব করে, সেইটাই বলে যে এটাই একমাত্র দৃষ্টিভঙ্গি। সব মেয়েদের, সব ছেলেদের এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করা উচিত। একেই বলে অ্যান্ড্রোসেন্ট্রিসিটি বা অ্যান্ড্রোসেন্ট্রিজম, টু রিপ্রেজেন্টস মেনস ওয়ে অফ সিইং থিংস আর পার্সপেক্টিভ অর পয়েন্ট অফ ভিউ অ্যাজ দ্য অনলি হিউম্যান ভিউ পয়েন্ট। যেমন বাড়িতে কোনো কিছু আলোচনা হলে বাবা যা বলেন, মায়েরা বলে হ্যাঁ তাই তো, তোর বাবা তো অনেক কিছু জানে, বাইরে যায়, আমরা আর কি জানি, বাবা যেটা বলছি সেটাই নিশ্চয়ই ঠিক হবে, আমাদের আবার এ নিয়ে আলাদা করে ভাবার কি আছে। মানে ওই যে অ্যান্ড্রোসেন্ট্রিসিটিটা শুধুমাত্র মানে সবার মধ্যেই বলে এটা হ্যাঁ আমরা যেমন বলছি সেভাবেই চলবে, এই যে দৃষ্টিভঙ্গিটা একেবারে অ্যান্ড্রোসেন্ট্রিসিটি। মানে এখানে দেখুন 50% পপুলেশনে কিন্তু কোনো পারসেপশন, তার যে ইনটুইশন বা তার যে এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু এখানে বিচারের মধ্যে আনা হচ্ছে না। A representation is androcentric if it depicts the world in relation to male or masculine interest, attitudes and values. এবং সবসময় পুরুষের স্বার্থটাকে কেন্দ্রে রেখে আমরা ভাবনা চিন্তা করি। এই অ্যান্ড্রোসেন্ট্রিক হিউম্যানিজম, ট্র্যাডিশনাল যে হিউম্যানিজমের কথা বলছি, fails to take seriously specific interest, rights and identity of women vis-a-vis men. It fails to recognize women's ways of thinking and doing as valuable as those of men. So we need feminist humanism. এই কথাটা কি, যে এই যে হিউম্যানিজমের কথা বলছি, যে তার মধ্যে সেই টুলটা নেই যে টুলটাকে ব্যবহার করে সে পুরুষের কাছে কিভাবে অপমানিত বা অসম্মানিত হয় সেইটাকে সে তুলে ধরে। এখানে দুটো এটা এইগুলো আমরা জানি। যখন স্বার্থের প্রশ্ন ওঠে, কার স্বার্থ বেশি গুরুত্ব পায়? ধরুন এই করোনা কালে
যদি বাড়িতে 3 জনই আক্রান্ত হয়, স্বামী স্ত্রী বাবা মা আমি যতগুলো সবাই আক্রান্ত হয়, বেশিরভাগ ক্ষেত্রে আমরা পুরুষকে বেশি গুরুত্ব দিই। আপনি বলেন তার কারণ আছে, তারা হয়ে যান না, তার কারণে কারণ থাকতে পারে। তা ইন্টারেস্ট, ফার্স্ট ইন্টারেস্ট পুরুষের জন্য। রাইটস এর প্রশ্ন, অধিকারের প্রশ্ন হলো আমরা সেখানে পুরুষের অধিকার বেশি গুরুত্ব পায়, নারীর অধিকার কম গুরুত্ব পায়। এই তো আমাদের সংবিধানই বলে দিয়েছে যে বাবা মায়ের সম্পত্তি ছেলে মেয়ে সবাই সমানভাবে পেতে পারে। এখন সেই অধিকার আদায় করতে গেলে দিদি বা বোনকে যে যে সমস্যাটা মোকাবিলা করতে হয় এবং অবস্থাটা আমরা জানি সামাজিকভাবে, হ্যাঁ, সেটাই প্রমাণ করে রাইটস খাতায় কলমে থাকলেও সেই রাইটস কিন্তু তারা স্বাভাবিকভাবে খুব সহজে আর্ন করতে পারে না, অ্যাকোয়ার করতে পারে না, সেটাকে রিয়েলাইজ করতে পারে না। তাহলে এখানে পার্থক্য আছে। আইডেন্টিটির প্রশ্ন, মেয়েদের ক্ষেত্রে অনেক আমাদের মায়েদের নাম কজন উচ্চারণ করে জানে না, অমুকের মা, তমুকের স্ত্রী, হ্যাঁ, মিসেস অমুক, এই নাম, মানে আইডেন্টিটি পর্যন্ত মানে সেটাও কিন্তু পরিষ্কার নয়। কিন্তু ছেলেদের ক্ষেত্রে তার কিন্তু একটা বয়সের পর তার নিজের আইডেন্টিটি তৈরি হয়ে যায়। এবং এখানে যেটা আগেই বলেছি যে উমেন্স ওয়েজ অফ থিঙ্কিং অ্যান্ড ডুইং অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ ম্যান, যে মেয়েরা যেসব কাজকর্ম করে সেগুলো সমান গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু আমরা এখানে বলি না। সেজন্য এখানে হিউম্যানিজমের বিরুদ্ধে যাওয়ার কোনো প্রশ্ন হচ্ছে না। প্রশ্ন হচ্ছে যে এই ফেমিনিস্ট ডাইমেনশনটা, এই ডাইমেনশনটা হিউম্যানিজমের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। তো এখানে আমি একটা কথা বলে থাকি যে ধরুন কোনো কোনো পুকুরে আমাকে ছোট মাছ ধরতে হবে, মানে ছোট মাছ ধরুন এই যে আমরা যেটা বলি মৌরালা মাছ, আমার আপনাদের সকলেরই খাবার খুব পছন্দ, ছোট ছোট মাছ, হ্যাঁ। তা আপনি যদি মৌরালা মাছ একটা পুকুর থেকে তুলতে হবে, আপনি কিরকম জাল নেবেন? আর যদি বলা হয় যে বড় মাছগুলো তুলতে হবে, বিয়ে বাড়ির ব্যাপার, হ্যাঁ, 2 কেজির নিচে যেন কোনো মাছ না ওঠে, তখন আপনি কি জাল নেবেন? আপনি একই কাজ করছেন, মাছ ধরছেন, কিন্তু দুটো ক্ষেত্রে জাল কিন্তু আলাদা হবে। এখন এই উইদিন হিউম্যানিটি, এই যে পুরুষ নারীর উপরে যে অত্যাচার নিপীড়ন চাপিয়ে দিচ্ছে, সেইটাকে বোঝার জন্য আপনার আর একটা সূক্ষ্ম ছোট জাল দরকার। এখন আমি যদি বলি যে ফেমিনিজম হচ্ছে সেই ছোট জাল যে ওই জায়গাটাকে তুলে ধরতে পারে, সেজন্য এখানে কিন্তু হিউম্যানিজমের সঙ্গে ফেমিনিজমের কোনো বিরোধ নেই। আমরা হিউম্যানিজমের মধ্যে যে ডেফিসিয়েন্সিটা আছে, যে ফেমিনিস্ট ডাইমেনশনটাকে যোগ করার কথা বলছি। এবার একটা কথা বলি যে আমরা অনেক সময় বলি যে মেয়েরাই তো মেয়েদের শত্রু, এবং অনেকেই ভাবেন মেয়েরা মানে নারীবাদী আর পুরুষ মাত্রই নারী বিদ্বেষী। এটা খুব একটা কমন যুক্তি। এই তো শাশুড়ির সঙ্গে বউ বনে না, ওই তো ননদ অমুক করছে তমুক করছে, এই কথাগুলো আমরা হামেশাই বলি। কিন্তু একটু যদি আপনি বিষয়টা বোঝেন বা একটু ভাবার চেষ্টা করেন, তাহলে এই কথাগুলো খুব একটা দাঁড়াচ্ছে না। তো আমি এখানে দিচ্ছি যে খুব কমন ঘটনা, 18 সেপ্টেম্বর 2018, খুব রিসেন্ট ঘটনা, সবরিমালা এপিসোড। আপনারা সবাই জানেন কি ঘটনাটা ঘটেছিল, নতুন করে বলার কিছু নেই, আমি শুধু একবার মনে করিয়ে দিচ্ছি। দ্য এসসি ভার্ডিক্ট অন সবরিমালা, 28 সেপ্টেম্বর 2018, কি বললেন সুপ্রিম কোর্ট? প্যাট্রিয়ার্কি ইন রিলিজন ক্যানট বি অ্যালাউড টু ট্রাম্প দ্য রাইট টু প্রে। তোমার ধর্মের মধ্যে ওই যে পুরুষ প্রাধান্য, পুরুষতন্ত্র আছে, সেটা কিন্তু আমি কনস্টিটিউশনাল হেড কখনো এটা মানতে পারি না যে তার জন্য কারোর প্রার্থনা করা, পুজো দেওয়ার অধিকার তুমি সেটাকে আটকাতে পারো। এই ছিল জাজমেন্ট। তার ফল কি হলো? দ্য ওয়ার্স্ট মিসোজিনিস্ট দেখা গেল কারা? নট মেন বাট ওমেন। অ্যারাউন্ড 4,000 women of Kerala have been known to have protested against the Supreme Court verdict. Review petitions were filed, threats have been issued. এবং এই রিভিউ পিটিশনটা কে করেছিল? শৈলজা বিজয়ন, তার নাম, সে কে? এ ওমেন। তিনি বলছেন নো লিগ্যাল লুমিনারি, নট ইভেন দ্য গ্রেটেস্ট জুরিস্ট অর এ জাজ ক্যান বি এ ম্যাচ উইথ দ্য কমন সেন্স অফ উইজডম অফ দ্য মাসেস। পৃথিবীর কোনো বিচারক নেই যে বিচার করতে পারে, যে বলতে পারে যে এখানে নারী পুরুষ সমান অধিকার পাবে। পৃথিবীর কোনো জাজ নেই এরকম জাজমেন্ট দিতে পারে, বলছে শৈলজা বিজয়ন। আরেকটা ইন্টারেস্টিং কথা, এই যে 5 জনের যেটা বলে বেঞ্চ হলো ওইটা ফাইনাল জাজমেন্টের জন্য, সেখানে কি ছিল? ইন্দু মালহোত্রা, 1 member of the 5-member panel,
has been the lone voice of dissent. ভাবুন, 4 জন পুরুষ এই জাজমেন্টের সঙ্গে সহমত, একজন মহিলা ইন্দু মালহোত্রা তিনি বিরোধিতা করছেন। কি বলছেন তিনি? উনি বলছেন her belief in her religious tradition was much more important to her than the entire un-Indian clamor of gender equality. উনি বলছেন un-Indian clamor of gender equality, যে বাইরে থেকে কি সব নিয়ে আসা জিনিস নিয়ে তোমরা জেন্ডার ইকুয়ালিটি অমুক তমুক কথা বলছো, হ্যাঁ কি বলছো এসব, এসব এখানে চলে না। এই যে কথাগুলো বলছে, ভেবে দেখুন নারী কিভাবে নারীর বিরুদ্ধে যাচ্ছে। Despite Kerala state power and elaborate arrangement, not a single woman between 10 to 50 years could enter the shrine till 6-11-18. কেউ পারেনি, এবং তারপরে দুজন গিয়েছিল, তাদের খবর আপনারা জানেন। আরেকটা ঘটনার কথা বলছে, যেটা নিবেদিতা মেনন, একজন ফেমিনিস্ট, তার লেখার মধ্য দিয়ে পাচ্ছি। তিনি একটা দিল্লি হাইকোর্টের একটা জাজমেন্টের কথা বলছেন। একজন অনারেবল জাজ বলছেন, লেটিং ফান্ডামেন্টাল রাইটস ইনটু দ্য ফ্যামিলি ইজ লাইক লেটিং এ বুল ইনটু দ্য চায়না শপ। লেটিং এ বুল ইনটু দ্য চায়না শপ। ভাবুন কথাটা কি বলতে চাইছেন, যে পরিবারের মধ্যে এসব ফান্ডামেন্টাল রাইটটা এসব কথা একদম উচিত নয়, এগুলো ঠিক জিনিস নয়। এটা যেন চায়না শপ, মানে যেখানে ওই কাপ ডিশ থাকে সেরকম একটা দোকানে একটা সারকে ঢুকিয়ে দিলে যেমন অবস্থা সেরকম অবস্থা হবে, এগুলো মোটেই কাম্য নয়। একটা দিল্লি হাইকোর্টের জাজ বলছে। তাহলে ভাবুন, এখন প্রশ্নটা হচ্ছে যে আরেকটা অ্যাড করে, একটা অ্যাড আমার চোখে পড়েছিল, সেখানে দেখা যাচ্ছে যে ব্রাইড যেন নন ফেমিনিস্ট হয়। ব্রাইড যেন ফেমিনিস্ট না হয়, নন ফেমিনিস্ট হতে হবে। খুব ইন্টারেস্টিং লেগেছে আমাকে। The feminists are perceived by a large number of people as individuals who refuse to cooperate with men out of sheer hatred. তারা ঘৃণা করে পুরুষদের। They are therefore not desired in families, and quite many young feminists often choose not to identify themselves as feminists or feminist allies before they are family members. কেন? তারা নিজেদেরকে পরিচয় দিতে চায় না ফেমিনিস্ট হিসাবে, কেন? সমাজ তাকে ভালোভাবে দেখে না। সেজন্য ম্যাট্রিমোনিয়াল অ্যাডের পরিষ্কার করে লেখা আছে যে আমি এমন ব্রাইড চাই যে নন ফেমিনিস্ট। কিন্তু ফেমিনিজম কি মানে পুরুষদের ঘৃণা করে? ফেমিনিজম নেভার প্রপাগেট মিসঅ্যান্ডারি, কখনো কিন্তু মিসঅ্যান্ডারি প্রপাগেট করে না। তারা অন্যায়, ইনজাস্টিসের বিরুদ্ধে কথা বলে। এবার একটা প্রশ্ন রয়েছে, আরেকটা ঘটনা, রিসেন্ট একটা ফাউন্ডেশন হয়েছে, তার নাম সেভ ইন্ডিয়ান ফ্যামিলি ফাউন্ডেশন। তারা বলছে যে মেন্স রাইটস গ্রুপ, তারা নিজেদেরকে রেজিস্টার করেছে, বলছে যে এই উমেন্স এম্পাওয়ারমেন্টের নাম করে যেসব আইন কানুনগুলো হয়েছে, এগুলো হচ্ছে সিয়ার ভায়োলেশন অফ হিউম্যান রাইট, সিয়ার ভায়োলেশনস অফ হিউম্যান রাইটস। স্টপ উইথ দিস, উইথ ফেমিনিজম, এভরিওয়ান ইনক্লুডিং মেন ফেস দ্য সেম ইস্যুস। এসব ফেমিনিজম উড়িয়ে দাও, আসলে ছেলে মেয়ে সবাই এর অসুবিধার মধ্যে পড়ে, এরকম কথা উঠেছে। ইয়েস, ফেমিনিজম এটা মানে যে প্যাট্রিয়ার্কি অ্যাফেক্টস মেন টু। প্যাট্রিয়ার্কি শুধু পুরুষদের, নারীদের ক্ষতি করে না, পুরুষদেরও ক্ষতি করে। সে ফেমিনিস্টটাই সে কথা বলছে। আসলে ফেমিনিজম ইজ অ্যান আইডিওলজি, ইজ এ পয়েন্ট অফ ভিউ। এনিওয়ান কুড সাবস্ক্রাইব টু ইট। যেমন মার্কসিজম ইজ এটা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ, আপনি মার্কসিজমে সাবস্ক্রাইব করতে পারেন, যে কেউ সাবস্ক্রাইব করতে পারে, ঠিক সেরকম ফেমিনিজম ইজ অ্যান আইডিওলজি, এনিওয়ান ক্যান সাবস্ক্রাইব টু ইট। A feminist is a person who believes in the concrete equality of women vis-a-vis man. Anyone, male, female, a lesbian, or an eunuch who supports this ideology in thought and action is a feminist. চিন্তায়, কর্মে, আচরণে যিনি এটা মানেন তিনি ফেমিনিস্ট। সে ছেলে হতে পারেন, মেয়ে হতে পারেন, যে কেউ হতে পারেন। A genuine feminist recognizes both that women can do what men have done and men can do what women have done. এই যে রোল প্রেসক্রিপশন, মেয়েরা কি করবে, ছেলেরা কি করবে না, এই যে যেভাবে আমরা ভেবে এসেছি, এরা বলছে এই ভাবনাটা ঠিক নয়। পুরুষ যে কাজ করে, নারী সে সব কাজ করতে পারে। আজকে প্রমাণ হয়ে গেছে, আজ আর নতুন করে বলার কিছু নেই। সব জায়গায় তারা পুরুষদের সঙ্গে সমান যে পারে তার প্রমাণ হয়ে গেছে, আজ আর নতুন করে বলার কিছু নেই। এবং উল্টো দিক থেকে নারী যে কাজ করতে পারে, পুরুষ সেই সব কাজ করতে পারে। যদি বলতে হবে মেয়েরা একটা বেশি কাজ করে যেটা পুরুষ পারে না। কয়েকদিন আগে একটা ফেসবুকে পোস্ট পেয়েছিলাম, একজন ব্রিটিশ নভেলিস্ট লিখছেন
যে এখন আর নারী পুরুষ সমান বলার সময় চলে গেছে, এখন বলতে হবে নারীরা এগিয়ে, তারা কিছু পারে যেটা পুরুষরা পারে না। এই যে তাহলে এই জেনুইন ফেমিনিস্ট রিকগনাইজেস বোথ দ্যাট ওমেন ক্যান ডু হোয়াট মেন হ্যাভ ডান, বি ফায়ার ফাইটার্স অর কর্পোরেট এক্সিকিউটিভস, অ্যান্ড মেন ক্যান ডু স্টে অ্যাট হোম ফাদার্স। বাবার কাজ, হ্যাঁ, মানে বাচ্চা হয়েছে, হয়তো মিসেস স্কুলে পড়ান, স্বামী হয়তো মানে বাড়িতে একটা দোকান চালান বা বাড়িতেই থাকেন, সেক্ষেত্রে সেও কিন্তু বাচ্চাটাকে দেখতে পারে। আমরা ভাবি যেটা পুরুষের প্রেস্টিজে লাগছে বা তার কোথাও একটা লাগছে, সেই জন্য আমরা এগুলো করি না, অ্যাভয়েড করি, লোকে কি বলবে এইসব বলি সেই জন্য। কিন্তু এমন কোনো কাজ নেই নারীর যে কাজ পুরুষ পারে না, এমন কোনো কাজ নেই পুরুষের যেটা নারী পারে না। একজন ফেমিনিস্ট এটাই বিশ্বাস করে। দ্য মোস্ট ইউজফুল সেন্স, এটা তো আর বলার, সিম্পল কনভিকশন দ্যাট ওমেন সাফার সিস্টেম ইনডিউসড ইনজাস্টিস জাস্ট বিকজ অফ দ্য সেক্স, জাস্ট বিকজ অফ বিং বর্ন অ্যাজ গার্লস। আর ফেমিনিজম কি করতে চাইছে? proposes to explain why women are oppressed and repressed and to suggest morally and theoretically desirable and practically feasible. যা তা বলে এরকম কিন্তু নয়, তারা বলছে যেটা মরালি এবং থিওরিটিক্যালি ডিজায়ারেবল হবে, প্র্যাকটিক্যালি ফিজিবল হবে, সেই রকম পদ্ধতির মাধ্যমে আমাকে এই যে ইনজাস্টিস, এই ইনজাস্টিসটাকে অতিক্রম করে নারী পুরুষ সবাইকে জাস্টিস দিতে হবে। এবং ওই যে কথাটা বললাম যে পুরুষও বিভিন্ন সময় অত্যাচারিত হচ্ছে জেন্ডারের কারণে, সেটা আমরা কিভাবে এখানে ইনক্লুড করব। আপনারা জানেন কিম্বারলি ক্রেনশো, তিনি ইন্টারসেকশনালিটির কথা বলছেন, ইন্টারসেকশনাল ফেমিনিজমের কথা বলছেন। সেখানে তিনি পরিষ্কার করে বলছেন যে শুধু নারী নয়, আরো অনেকগুলো কম্পোনেন্ট, অনেকগুলো প্রকরণ কিন্তু অত্যাচার নিপীড়নের কারণ হয়। তিনি বলছেন race, caste, class, gender, and many other systems combined created intersectionality and shaped the experience of many. Feminism এখন কি করছে? to include the concerns of the evolving spectrum of gender, sexuality and intersectional dynamics. এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি যে 14/9/2020 মনীষা বাল্মীকি হাথরস, আপনারা সবাই জানেন, 19 বছরের মেয়ে, কিভাবে কি ঘটনা ঘটেছিল বলার অপেক্ষা রাখে না। আচ্ছা ভেবে দেখেন তো, ওই মেয়েটি যদি এরকম অন্তজ শ্রেণীর একদম লোয়ার কাস্টের না হতে, তাহলে কি এই ধরনের অত্যাচারটা এরকম ভাবে হতো? যদি ওই বাবা শিক্ষিত এবং অর্থবান হতেন, তাহলে কি ওই ডেড বডিটাকে এরকম পোড়ানো যেত? তারপরে যেটা বলার কথা, যেখানে শুধু মনীষা শুধুমাত্র মেয়ে বলেই অত্যাচারিত হয়নি, তার কাস্ট পজিশন, তার সোশ্যাল পজিশন, তার বাবার ইকোনমিক পলিটিক্যাল পাওয়ার সবকিছু এখানে ভূমিকা নিয়েছে। তাহলে একেবারে ইন্টারসেকশনালিটি, যে সবগুলোকে, যে কোনো অত্যাচার নিপীড়নের যত প্রকরণ আছে সবটাকেই আজকে কিন্তু ফেমিনিজম ধরার চেষ্টা করছে, অত্যাচার নিপীড়নের সব জায়গাগুলো। এই ইন্টারসেকশনাল ডাইনামিক্সের মাধ্যমে আমরা থার্ড জেন্ডারে আসছি, ম্যাসকুলিনিটি নিয়ে আলোচনা করছি, এবং ইকো ফেমিনিজমের যে ভাবনাটা আছে সেটা কিন্তু জেনারেল থিওরি অফ অপারেশন হিসেবে সামনে আসছে। যে কোনো ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তারা কথা বলে, এমনকি তারা অ্যানিমেল কিলিং এর বিরুদ্ধে কথা বলে। ফেমিনিস্টটা কি বলতে চায় আমি দু একটা কথা বলছি। ট্র্যাডিশনাল সোসাইটি ডাজ নট রিকগনাইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য acts performed and problems that arise in the so-called private sphere, in which most of the women folk have to spend most of the time. That is, in which they cook, they clean, they care for the young, the old and the sick. এই একটা মানে কয়েকদিন আগে একটা পোস্ট আমি সেভ করেছিলাম, সেটা হচ্ছে যে ওই বাড়ির গৃহবধূরা, তারা কোনো কাজ করে না, তাদের বিষয়টা নিয়ে একজন একটা কবিতা আবৃত্তি করেছেন। আমি সেটাকে একটু লিখেছিলাম, মানে রেখেছিলাম, খুব সুন্দর তিনি বলছেন আর কি, যে আমার মা গৃহবধূ, সেটা তার মেয়ের পছন্দ নয়। হ্যাঁ, আচ্ছা আমি কি এখানে একটু শোনাতে পারবে এটা, এই কবিতাটা? হ্যালো? হ্যাঁ স্যার, অবশ্যই অবশ্যই। আচ্ছা দেখি এটা শোনানো যাবে কিনা, দেখছি। সবার বাবা মাই জব করে, কেউ হাউস ওয়াইফ, শোনা যাচ্ছে? আর
আর আমাকে যখনই কেউ জিজ্ঞেস করে যে আমার পেরেন্টস এই শোনা যাচ্ছে? আমি শুধু বাবার হ্যাঁ কথাই স্যার, হ্যাঁ। বলতে পারি। তুমি ঘরে শুয়ে বসে সময় কাটাও, এই কথাটা বলতে আমার মুখে বড্ড আটকায়। ভীষণ ছোট মনে হয় নিজেকে। মেয়ের এমন কথা শুনে আমি কি বলবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না। কিছুটা ধাতস্থ হয়ে বললাম, আমি ঘরে শুয়ে বসে সময় কাটাই, এ কথা তোমায় কে বললো? রুকমা বলল, আমার ফ্রেন্ড সিলভিয়ার মম ওকে বলেছে যে ওর মায়ের হাউসওয়াইফদের মতো ঘরে ঘুমিয়ে আর টিভি দেখে দিন কাটানোর মতো সুখের লাইফ নয়। ওনাকে সারাদিন প্রচুর খাটতে হয়, তবে অফিস থেকে স্যালারি দেয়। তুমি কেন অফিস যাও না? তাহলে আমিও তো বলতে পারতাম যে আমার মা সারাদিন প্রচুর খাটে। মেয়ের এমন প্রশ্নের সঠিক উত্তর কি হতে পারে যে পেলাম না, তবে প্রচন্ড অস্বস্তি হচ্ছিল। পরিস্থিতি হালকা করতে চেয়ে বললাম, কেন? তুমি বলবে যে তোমার মম ঘরের সব দায়িত্ব সামলায়, দাদু ঠাম্মির যত্ন করে, তোমাকে ভাইকে আগলে রাখে। রুকমা তাড়াহুড়োয় বলে উঠলো, আমি বলেছিলাম। ঋতিকা শুনে বলল, ও ন্যানি, তোর মম ন্যানির কাজ করে? আমাদের বাড়িতেও ন্যানি আসে, রান্না করে, আমাদের দেখাশোনা করে। তারপর মম যখন অফিস ছেড়ে বাড়ি ফিরে আসে, ও বাড়ি চলে যায়। আমার এই ছোট্ট মেয়ে এক ধাক্কায় যেন আমায় বাস্তবের মাটিতে এনে ফেললো। ওর প্রশ্নগুলো বুকের বাঁ দিকটায় কি সজোরে আঘাত করলো। অনুভব করলাম চোখের কোণটা ভিজে উঠেছে। মেয়েকে স্কুলের সিকিউরিটি গার্ডের দায়িত্বে দিয়ে বেরিয়ে এলাম। তাই তো, আমাদের মতো হাউসওয়াইফদের পরিচয় কি? আমরা আসলে কারা? সকাল থেকে শুরু হয় আমাদের জীবন সংগ্রাম। ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে ছুটে বেড়াই। বাসি কাজ সেরে ছেলে মেয়েকে ঘুম থেকে তুলে ওদের স্কুলের জন্য রেডি করি। সকলের জল খাবার বানাই। বাচ্চার জন্য একরকম, শ্বশুর শাশুড়ির দেওরের পছন্দ আরেক রকম, বরের পছন্দ অন্য কিছু। গ্যাস ওভেনে একদিকে ছেলের দুধ সামলাই, তো অন্যদিকে অফিসের রান্না। দৌড়ে দৌড়ে সবকিছু সামলে যাই। ছেলে মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে আবর্জনার স্তূপের মতো দেখতে লাগা ঘরটাকে সাজিয়ে গুছিয়ে বসবাসের যোগ্য করে তুলি। শ্বশুর মশাইয়ের বারবার চায়ের অর্ডার সামলে ডাই করে রাখা নোংরা জামা কাপড়গুলো কেচে ধুয়ে পরিষ্কার করি রোজ। দুপুরের খাওয়া সারতে না সারতে কোনো রকমের শাড়ি জড়িয়ে ছুটি ছেলে মেয়েদের স্কুলে। বাড়ি ফিরে আবার রান্নাঘর। আর এত সব কাজের মধ্যে বেলা যে কিভাবে গড়িয়ে যায় টেরও পাই না। চা পর্ব, সন্ধ্যের টিফিন, বর সারাদিন অফিসে খেটে বাড়ি ফিরলে তার যত্ন করতে হয়। আবার বাচ্চাদের পড়াশোনা দেখাটাও নাকি মায়েরই ডিউটি। ছুটির দিনে কাজের চাপ আরো বেড়ে যায়, কারণ ছুটির দিনে ওদের ছুটি, আমার তো নয়। হাউসওয়াইফদের আবার ছুটি কিসের? এ কাজে পরিশ্রম আছে, মানও নেই, মায়নাও নেই, এই সংসারে কোনো দামও নেই। রাত দিন প্রত্যেকের প্রত্যাশা পূরণ করতে করতে নিজের ভালো লাগা, অসুস্থতা সব ভুলে যেতে হয়। রাতের পর দিন আসে, দিনের পর রাত। হাউসওয়াইফদের রুটিনে কোনো চেঞ্জ আসে না, বরং কোনো কাজ মন মতো না হলে তার জন্য কথা সহ্য করতে হয়। নিজের রোজগারের টাকা হাতে না থাকায় ইচ্ছে হলেও কিছু খরচ করতে পারি না। হিসেবের বাইরে কিছু কিনতে হলে কৈফিয়ত দিতে দিতে নিজের প্রতি তৃষ্ণা জন্মে যায়। অথচ হিসেব করে কম খরচ করে সংসারটা সুন্দরভাবে আমরাই চালাই। সারাদিন আমরা যত কাজ করি, প্রতি কাজের জন্য যদি একটা করে লোক রাখা হতো, তাহলে প্রতি মাসে সংসার খরচ কতটা বাড়তো। সেই খরচটাও তো আমরাই বাঁচাই। আমাদের পরিশ্রমের কোনো মূল্য নেই, হয়তো নেই। তাই বোধহয় মায়েদের হাউসওয়াইফ পরিচয় ছেলে মেয়েদের অস্বস্তিতে ফেলে। আমার 10 বছরের মেয়ে আজ আমার ভবিষ্যৎ দর্শন করিয়েছে। এই বয়সেই আমার হাউসওয়াইফ পরিচয় যখন ওর অসম্মানের কারণ, সারা জীবন নিতান্ত অবজ্ঞা আর অবহেলায় আমার দিন কাটবে। গাল বেয়ে পড়তে থাকা চোখের জল তর্জনী দিয়ে মুছে নিলাম। ঠিক হলো, বিনে মাইনের বিনা সম্মানের কাজ অনেক করেছি। রুকমার মা মিস্টার সেনের স্ত্রী হয়ে অনেকগুলো বছর অবহেলায় কাটিয়েছি। সে সময় আমি আর ফিরে পাবো না, কিন্তু আমার এখনো যা আছে, যে গুণগুলোকে এতদিন ভুলে গিয়ে মাটি চাপা দিয়ে রেখেছিলাম, সেগুলোকেই টেনে বের করে নতুন দিনের আলো দেখাবো। আজ থেকেই নিজের সম্মান তৈরির লড়াইটা শুরু করব নিজেই। হ্যাঁ, জনৈক সুপর্ণা দাস উনি নিজেই লিখেছেন, নিজেই ওটা মানে আবৃত্তি করলেন। তাহলে এই পয়েন্টে আমার আর বলার কিছু নেই। সেকেন্ড পয়েন্টে আসছি। The traditional corpus of knowledge shows little concern for specific women's interests, rights and identity. এটা তো বললাম। এখানে যে জায়গাটা আসছে সেটা হচ্ছে, it supposes that women are not
as if properly developed as an autonomous moral agent. এই জায়গাটা একটি ইম্পর্টেন্ট কথা আছে যে ট্র্যাডিশনাল ভাবে আমরা মনে করি যে মেয়েরা ঠিকমতো অটোনমাস মরাল এজেন্ট হিসাবে ডেভেলপড হয়নি, সেজন্য তাদেরকে আমরা কখনো ছাড়ি না একলা। হ্যাঁ, পাশের গ্রামে যেতে হবে, কোথাও যেতে হবে, সবসময় পিছনে একটা পুরুষ রেখে দিই, এবং সেই অনেক সময় পুরুষ যদি তার 3 বছরের ভাই হয় তাও চলবে, কিন্তু একা ছাড়া যাবে না। এটার মানেটা কি? এর মানে হচ্ছে যে সে যে একটা অটোনমাস মরাল এজেন্ট, নারীও যে পুরুষের মতো একজন অটোনমাস মরাল এজেন্ট, সেটাই অনেক সময় স্বীকৃতি পায় না। আর এটা তো বলাই যে ওভার ভ্যালুজ ম্যাসকুলিন ট্রেটস আর ফেমিনিন ট্রেটস গুলোকে গুরুত্ব কম দিই। আর যে জায়গাটা ছিল থার্ড লেভেল, যেটা মিসোজিনি আমরা প্যাট্রিয়ার্কি নিয়ে ছিলাম, এখন তার প্যাট্রিয়ার্কি সমর্থন আছে আরো ভিতরে। দ্য থার্ড আর ডিপেস্ট লেভেল অফ মিসোজিনি ইজ ফ্যালোগোসেন্ট্রিজম। ফ্যালোগোসেন্ট্রিজম শব্দটা তৈরি হয়েছে ফ্যালাস প্লাস লোগোসেন্ট্রিজম, এই দুটো শব্দ থেকে। দ্য ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন অ্যাট কনসেপচুয়াল অ্যান্ড থিওরিটিক্যাল লেভেলস। Concepts, theories, language are too infected with male glorification and female humiliation. A phallogocentric system shows the feminine mostly through the negation of what the male is or what the male has, and never in and for itself. তাহলে পুরুষের কি আছে কি নেই, পুরুষের যা আছে তার নিগেশন করলে মেয়ে হয়। এইভাবে ফ্যালোগোসেন্ট্রিক সিস্টেম সবকিছু পুরুষালী বৈশিষ্ট্য, পুরুষালী ভাবনার রেসপেক্টে মেয়েদেরকে ডিফাইন করে। এবং এটা শুধু সব জায়গাতে আছে, ইন রিলিজিয়ান, ইন লিটারেচার, ইন এস্থেটিক্স, ইভেন ইন ফিলসফি। ফিলসফিতেও আছে, আমরা এটা এভরিওয়ার, অ্যারিস্টটলের মধ্যে পাবেন, কান্টের মধ্যে পাবেন, হেগেলের মধ্যে পাবেন। হ্যাঁ, অ্যান্ড্রোসেন্ট্রিসিটি এবং এই যে ফ্যালোগোসেন্ট্রিজম সেটা কিন্তু রয়েছে। আর পাবলিক স্পেয়ার, প্রাইভেট স্পেয়ারের কথা তো মানে জানা, এর মধ্য দিয়ে যে কথাগুলো এসেছে তার মধ্য দিয়ে অনেকটাই পরিষ্কার হয়েছে যে প্রাইভেট ডোমেনটাকে আমরা পারিবারিক পরিসরের মধ্যে যে কাজগুলো হয়, ডোমেস্টিক অ্যাক্টিভিটি, রিপ্রোডাকশন, এইসব যা কিছু হয়, রান্না বান্না, এটাই পড়ে, এবং এখানে মেয়েরা থাকে। অতএব তাকে যদি আমরা রেকগনাইজ না করি তার গুরুত্ব থাকবে না। কিন্তু সেই আমারই বাড়িতে আমার স্ত্রী যে রান্নাটা করে, সেটাই যখন কোনো হোটেলে গিয়ে রান্নাটা করে এবং সেখানে যখন একটা পারিশ্রমিক পায়, তখন কিন্তু আমরা তখন হোটেলে ছুটি যে ওই কাজটা আর নারীকে করতে দেওয়া হবে না, পুরুষ করবে। সেখানে বড় বড় হোটেলে বয়গুলো যারা রান্না করে, কি যেন বলে, শেফগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ হয়, যেহেতু ওটা পাবলিক ডোমেন এবং প্রচুর ইনকামের সোর্স জায়গা আছে, সেই জায়গাটা রান্নাটা শিখে নেবে। কিন্তু সেই শেফই তার নিজের বাড়িতে এসে হয়তো সে নিজে রান্না করে না। এই যে পাবলিক স্পেয়ারের প্রাইভেট স্পেয়ারের দ্বন্দ্ব, সেই জায়গাটা। এবং আজকে যে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট, তার অনেক মিসইউজ আছে, আমাদের সব আইনেরই মিসইউজ আছে, এখানেও মিসইউজ হচ্ছে, আমি বলছি না মিসইউজ হচ্ছে না, কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট কিন্তু ওই যে প্রাইভেট স্পেয়ারের মধ্যে যে গন্ডগোলটা হতে পারে, সেখানেও কিন্তু তারা ঢোকার চেষ্টা করছে। আর আমি আর ইন্ডিয়ান কনটেক্সটে খুব বেশি কথা বলবো না, মনুসংহিতা থেকে শুরু করে কিভাবে যে আছে সে আর অপেক্ষা রাখে না, সব জায়গাতেই আছে। সেখানে বলা হচ্ছে নারী কখনোই স্বাতন্ত্র্য অর্জন করবে না, সে দে শুড বি আন্ডার ফাদার্স কন্ট্রোল হোয়াইল চাইল্ড অ্যাডোলেসেন্ট, হোয়াইল ইয়াং আন্ডার হাজব্যান্ডস কন্ট্রোল, অ্যান্ড ইন দ্য ওল্ড এজ আন্ডার দ্য কন্ট্রোল অফ সান। এটা চলতেই থাকছে। এখানে আমি এই প্রসঙ্গগুলো আর আসছি না, যে এই ফেমিনিজমের বিভিন্ন রকমের ব্যাখ্যা বিশ্লেষণ আছে। লিবারেল ফেমিনিজমের কথা বলি, মার্কসিস্ট ফেমিনিজমের কথা বলি, সাইকোঅ্যানালিটিক ফেমিনিজম বলি, র্যাডিক্যাল ফেমিনিজম বলি, সোশ্যালিস্ট ফেমিনিজম বলি, অনেক রকমের আছে, আরো অনেক স্ট্যান্ড আছে। কিন্তু সবাই ফেমিনিজমের বিভিন্ন ইন্টারপ্রিটেশন, বিভিন্ন ব্যাখ্যা। এখানে কত রকমের নতুন নতুন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ আসছে। ইন্ডিয়ান কনটেক্সটে সেখানেও কিন্তু ফেমিনিস্ট ইস্যুগুলো রয়েছে, কিন্তু আমরা বলছি ওটা বিদেশি জিনিস, ওটা আমাদের এখানে ঠিক ফিট করে না, এইভাবে আমরা একটা কথা এখানে বলার চেষ্টা করি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা মানে জ্ঞান বিজ্ঞানের চর্চার ক্ষেত্রে যেটা ভালো, যেটা গ্রহণযোগ্য, সেটা পৃথিবীর সব মানুষই গ্রহণ করে। আমাদের যেমন প্যান্ট শার্ট পরতে সুবিধা হয়, তো আমরা প্যান্ট শার্ট পরি। তা প্যান্ট শার্টটা কি ভারতবর্ষের পোশাক? আমরা মনে করি পার্লামেন্টারি সিস্টেম, ডেমোক্রেসিটা বেটার, এটা অ্যাকসেপ্ট করি, যেটা কি ভারতবর্ষে তৈরি হয়েছিল। তো এখানে যে প্রশ্নগুলো আসছে, এইভাবে বিষয়টাকে দেখাটা ঠিক নয়। এখানে although Indian society and culture presents some different picture, the long and painful suffering of women in family and society, the bitter struggle for equal pay, for equal work, search for security in workplace, সব ঘটনাগুলোই রয়েছে। অনার কিলিং, ইকুয়াল প্রপার্টি রাইট, সব প্রশ্নগুলি রয়েছে। তো সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে, তার জন্য ফাইট করতে গেলে তো আমাদের এই সব কনসেপ্ট ক্যাটেগরি যে সাহায্য নিতেই হবে।
হায়ারার্কি, বিভিন্ন ধরনের হায়ারার্কি আছে। তারপরে যেটাকে আমরা বলি পার্সোনাল লতে অনেক রকমের প্রবলেম রয়েছে, সেই প্রবলেমগুলো নিয়ে কথা বলার সুযোগ রয়েছে, বলতে হবে। এবং এই যে এতক্ষণ যেটা বললাম যে সব মেয়েরা নারীবাদী আর সব পুরুষ নারী বিদ্বেষী, সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে আমাদের ভারতবর্ষে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, the first feminist moves were made by the males. The most distinctive feature of Indian feminist movement is that it was initiated by men. It was only towards the end of 20th century, towards the end of 20th, second half of the 20th century, when women joined the fray. The list of male champions for the cause of women is long. Raja Rammohan Rai, Pandit Ishwar Chandra Vidyasagar, Keshav Chandra Sen, Jyotirao Phule, Periyar E.V. Ramaswamy, Dr. B.R. Ambedkar, and Savitribai Phule also, to mention a few. এবং আমরা যারা বলছি যে স্যার এসব কথা যেগুলো বলছেন এ তো অনেক আগেকার কথা, এখন তো আমরা অনেক অবস্থার উন্নতি হয়েছে, হ্যাঁ হয়েছে তো, কিন্তু সব থেকে ইন্টারেস্টিং কথা সেগুলো এমনি এমনি হয়নি। কেউ কিন্তু কোনো কিছু দয়া করে হাতে তুলে দেয়নি, তার পিছনে ঘটনাগুলো দেখুন। 1975 ইন্টারন্যাশনাল ওমেন্স ইয়ার, 1976 to 85 দ্য ডিকেড ফর ওমেন, এবং সেখান থেকে ঠিক হলো ইউএনওর নেতৃত্বে গোটা পৃথিবীতে মেয়েদের অবস্থা কেমন, প্রত্যেকটা দেশের জন্য আলাদা রিপোর্ট তৈরি করা। আমাদের দেশের রিপোর্ট তৈরি হলো টুয়ার্ডস ইকুয়ালিটি। কে চেয়ার করেছিলেন? ডক্টর ফুলরানী গুহ, বাঙালি, রাজ্যসভার এমপি। তারা অনেক রিপোর্ট তৈরি করে সেই রিপোর্টের ভিত্তিতে প্রত্যেকটা দেশের গভর্নমেন্টের কাছে অনেক দাবিপত্র পেশ করা হয়েছিল। সেই দাবিপত্রগুলো থেকে আজকে যেটুকু হচ্ছে সিঙ্গেল গার্ল চাইল্ড বলুন, অমুক বলুন, তমুক বলুন, মেয়েদের পক্ষে যেসব আইন কানুন হয়েছে সবই কিন্তু সেগুলোরই ফলো আপ। এবং আজকে যে উইমেন স্টাডিজ এই যে বিষয় নিয়ে কথা বলছে সবই কিন্তু এই আন্দোলনের মধ্য দিয়ে হয়েছে, আপনা আপনি কিন্তু হয়নি। ইতিহাসটা ভুলে যাওয়া চলবে না। তো ট্র্যাডিশনাল ইন্ডিয়ান কনসেপ্ট অফ ফেমিনিটি অ্যান্ড ওম্যানহুড এসব প্রবলেমেটিক, এটা নিয়ে বিস্তৃত আলোচনা আর করবো না, অনেকক্ষণ বলছি। আর একটা হচ্ছে যে ফেমিনিনিটি এবং ফেমিনিস্ট এই দুটো ধারণা, ফেমিনিন আর ফেমিনিস্ট এই দুটো কনসেপ্টের মধ্যে একটা পার্থক্য আছে। আমি যখন বলি কেয়ারিংটা হচ্ছে ফেমিনিন কোয়ালিটি আমরা বলি। এখন এটাকে এইভাবে বলার অর্থ হচ্ছে যে আপনি কেয়ারিংটা শুধু মেয়েদের জন্যই রাখবেন, ছেলেরা যেন কেয়ার করতে পারে না। সেজন্য আমরা যখন নার্সিং এ বেশিরভাগ মেয়েরা পরে, রিসেন্ট পুরুষরা যাচ্ছে, আসলে আমরা এরকম করে ভেবে রেখেছি যে এই কাজটা মেয়েদের জন্য, এই কাজটা ছেলেদের জন্য। আর ফেমিনিস্ট বলতে কি, যে আমি যখন নারীবাদী চেতনায় সমৃদ্ধ হয়ে আমি বলবো যে হ্যাঁ কেয়ার সবারই জন্য, সবাই কেয়ার করতে পারে, আপনারাও প্র্যাকটিস করুন, পুরুষ আপনিও প্র্যাকটিস করুন, আপনিও পারবেন। এটা নারী পারে পুরুষ পারে না, পুরুষ পারে নারী পারে না, এইভাবে আপনি ডিফাইন করবেন না। এবং অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছু পাওয়ার আছে। এখন বিভিন্ন রকমের প্রশ্নের সঙ্গে রয়েছে মাইনরিটি ইস্যু, ইকুয়াল রাইটস মুভমেন্ট, দলিত, ট্রাইবাল, মুসলিম, কুয়ার মুভমেন্ট, বিভিন্ন বিষয় এখন রয়েছে, কাস্ট ভায়োলেন্স, হ্যারাসমেন্ট, অনেক রকমের ইনফার্টিলিটি স্টিগমা, যেসব মেয়েদের বাচ্চা হয় না তাদের কি সাংঘাতিক জীবন কাটাতে হচ্ছে। আমারই পরিচিত 2-3 জন আছে, তারা প্রায় মরমে মরে যায়, প্রায় যে কোনো সময় তালাক হয়ে যেতে পারে। কেন? Because of the cultural, linguistic and religious diversity of India, every section comes up with different forms of prejudice. সেজন্য আমার মেথোডোলজি কি হবে ইন্ডিয়ান কনটেক্সটে, এইসব বিষয়গুলোকে যখন আমি তুলে ধরবো, মেথোডোলজি কি হবে, সেই মেথোডোলজি নিয়ে আমাকে ভাবতে হবে যে ইন্ডিয়ান কনটেক্সটে আমি এগুলোকে কিভাবে প্রবলেমগুলোকে সলভ করবো, আমার পদ্ধতি প্রকরণ কি হবে, কনসেপ্ট ক্যাটেগরিতে কি অ্যাড হবে, কি অ্যাড হবে না। কিন্তু আপনি ফেমিনিজমকে বাদ দিয়ে সেটা আপনি আপনার করার মতো সেকেন্ড কোনো এরকম কোনো আমব্রেলা থিওরি বা আমব্রেলা প্র্যাকটিস এখনো পর্যন্ত তৈরি হয়নি। তাই একে আন ইন্ডিয়ান ক্লামার বলার কথাটা কোনো মানে হয় না। যেটা সত্য, যেটা ঠিক, সেটা ইন্ডিয়াতেই তৈরি হোক, আর পাকিস্তানি তৈরি হোক, বা বাংলাদেশে তৈরি হোক, বা আমেরিকায় তৈরি হোক, সেটা গ্রহণযোগ্য। এটাই আজকের মানবিকতা, আজকের মানবতা, আজকের যুক্তিবুদ্ধি, আজকের বিজ্ঞান মনস্কতা এটাই বলে। ডু দ্য ফিমেল ফোক নিড ফ্রিডম, ইকুয়ালিটি, জাস্টিস? আমাদের মেয়েরা কি চায়? তাহলে আপনাকে এটা মানতে হবে। এ সেকশন অফ ইন্ডিয়ান ফেমিনিস্ট ইন অ্যান এফোর্ট টু কাউন্টার অ্যাটাক of being westernized sometimes rely on traditional Hindu or other religious iconography and idioms denoting women power, thus inadvertently
সাপোর্টিং দ্যাট স্ট্যাটাস কো। তারা এইসব বিষয়গুলো এনে স্ট্যাটাস কোকে আলটিমেটলি স্ট্যাটাস কোকে সমর্থন করছে। We cannot deny feminism, but in order to cultivate it in Indian soil, proper methodology, feminist praxis is to be developed. এইটুকুই আমার বক্তব্য ছিল। আপনারা ধৈর্য ধরে আমার কথা শুনলেন। হ্যাঁ, এবারে আমরা একটু আলোচনায় থাকতে পারি। কিছু কথা নিশ্চয়ই আপনাদের মনে থাকতে পারে, 2-4টে কথা আমি যেটুকু পারি বলার চেষ্টা করব। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং রাষ্ট্রবিজ্ঞান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের অফিস বিয়ারের এবং সদস্যদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার কিছু এসেছে, অনুমতি নিলে প্রশ্নটা করতে পারি? হ্যাঁ, কিছু বলছেন? আমি এটাকে বন্ধ করবো এবার, দিয়ে তারপরে আলোচনাতে আসবো। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ স্যার। হ্যাঁ, এখানে প্রশ্নগুলো এখানে এসেছে 2-1টা প্রশ্ন। আমি কি বলতে শুরু করবো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমার কথা কি? আচ্ছা আচ্ছা। হ্যাঁ স্যার, আপনি শুরু করুন। হ্যাঁ 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 হ্যাঁ, অনিমেষ বাবু প্রশ্ন তুলেছেন যে শুধু কি নারীরাই আজকের দিনে হেনস্থা হয়? নারীরা তো নিজেদের জায়গা তৈরি করার জন্য অল্প কিছু দায় নয় কি? এখানে তো একই কথা। যে নারীরা হেনস্থা হওয়ার জন্য আপনি বলতে চাইছেন নারীরা দায়ী। হ্যাঁ, নারীরা দায়ী কথাটা হতে পারে কখনো কখনো। নারী মানেই তো সে তো চেতনায় চিন্তায় যে সম্পূর্ণ আত্মসচেতন এবং সম্পূর্ণ নারীবাদী তা নয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি যে হয়তো আপনি বলতে চাইছেন তার অনেক সাবধানী হওয়া উচিত ছিল, যেটা সে হয়নি। সেখানে পুরুষদের অনেকটাই অসাবধানী হলেও চলে। সেজন্য এই ব্যাপারটা মানে নিশ্চয়ই আপনি ভাববেন না যে নারীরাই সবাই নারীবাদী বা পুরুষরাই সবাই সচেতন, এরকম ব্যাপারটা নয়। এটা একটা মানে চেতনার স্তর। আপনি কোন স্তরে আছেন চিন্তা ভাবনা, তার উপরে ডিপেন্ড করে। আপনার কিভাবে ভাবছেন, কিভাবে দেখছেন, তার উপরে ডিপেন্ড করে অনেকখানি। ধন্যবাদ। হ্যাঁ, বলুন, আর কারোর কিছু প্রশ্ন রয়েছে? হ্যাঁ, বলুন। প্রশ্ন যেহেতু স্যার সময়ের বাধ্যতা, ওই জন্য প্রশ্ন নিতে পারছি না। কথাগুলো একটু কেটে কেটে যাচ্ছে আবার। কথাগুলো একটু কেটে কেটে যাচ্ছে। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, অপর্ণাদি রয়েছেন মনে হচ্ছে। অপর্ণা ম্যাম, একটু কথা বলুন। নেটওয়ার্ক প্রবলেমের জন্য মনে হচ্ছে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, বলছি আচ্ছা। নেটওয়ার্ক প্রবলেমের জন্য একটু মনে হয় প্রবলেম হচ্ছে। আচ্ছা, আপনার হ্যাঁ, ছবিটা স্টিল রয়েছে। হ্যাঁ, যাই হোক, প্রকাশ, আর এবার কিছু কি- প্রশ্ন রয়েছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমরা প্রশ্ন নিতে পারছি না। আচ্ছা, প্রশ্ন পাচ্ছি না। আচ্ছা স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আমরা প্রকাশ, কি সময়ের অভাবে জন্য আমরা প্রশ্ন নিতে পারছি না নাকি এরকম কিছু? প্রকাশের কথা তো শুনতে পাচ্ছি না, আসলে টাওয়ারে ডিস্টার্ব হচ্ছে হয়তো। হুম 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 হুম। আমরা অশেষ অশেষ ধন্যবাদ রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে। আজকের আলোচনাটি এই পর্যন্ত আমরা সমাপ্তি ঘোষণা করছি এবং স্যারকে আমরা পরবর্তীকালেও অবশ্যই আমাদের এই মঞ্চে, আন্তর্জাতিক মঞ্চে অবশ্যই আমরা আশা করছি পাবো। স্যার আবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন, এটুকু আশা রাখছি। এই বলে আমাদের এখানে আমি বলি যে এই যে আলোচনাটা হলো, হ্যাঁ, এটা তো আলোচনাটা যেটা হলো সেটা তো অনলাইনে থাকবে। এখানে যদি কারো কোনো মতামত থাকে আমরা তো অনলাইনেও আনসার করতে পারি নাকি? হ্যালো, একদম 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 হ্যাঁ, কোনো অসুবিধা নেই স্যার। হ্যাঁ, যদি হ্যাঁ এখানে স্যার, কোনো থাকবে, অসুবিধা নেই। যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে, কিছু বলার মতো থাকে, আমরা নিশ্চয়ই বলবো। ঠিক আছে?
তাহলে আপনাদের একদম, সকলকে আমাদের ইউটিউব চ্যানেলেও অনেক প্রশ্ন আসবে অবশ্যই। হ্যাঁ, একদম। নিশ্চয়ই কথা বলতে আমি নিজেও দেখবো এবং কিছু বলার থাকলে নিশ্চয়ই বলবো। আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ। আমরা তাহলে লিভ নিশ্চয়ই করছি। আচ্ছা, থ্যাংক ইউ। একদম স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে।